আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে তোমাদের জিকে লেকচার 3। সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও লাইভে, এবং তোমরা সাথে নোট খাতা আর কলম সাথে রাখবে। আর কেমন আছো তোমরা সবাই? তোমরা কমেন্টে জানাও, তাড়াতাড়ি যুক্ত হও সবাই। আর সবাই কেমন আছো একটু জানিয়ে দাও তাড়াতাড়ি। তোমরা সবাই তাড়াতাড়ি দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত। আজকে তোমাদেরকে সাধারণ জ্ঞানের লেকচার 3, যেখানে বাঙালি জাতির উৎপত্তি, প্রাচীন বাংলার জনপদ ও প্রাচীন বাংলার শাসনামল, এই 3টি টপিক পড়াবো। দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও, তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। এই ওয়ালাইকুম আসসালাম। এই তো নাজমিম, আমি ভালো, তুমি কেমন আছো ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও। দ্রুত তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও, এবং সাথে তোমরা নোট খাতা রাখবে, নোট খাতা আর তোমাদের কলম যা আছে সাথে রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? সবাই মেনশন দিয়ে দাও, তোমরা যারা যারা আছো, পরিচিত যারা আছে সবাইকে মেনশন দিয়ে দাও। আমরা আর কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে দিব। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং। আজকে আমরা আমাদের বাঙালি জাতির উৎপত্তি, প্রাচীন বাংলার জনপদ ও প্রাচীন বাংলার শাসনামল, এই 3টি টপিক নিয়ে আলোচনা করব। এর খুবই ইন্টারেস্টিং টপিক আছে। আর তোমরা কিন্তু নোট খাতা সাথে আমি যা যা তোমাদেরকে দিব লিখে দিব, সবকিছু তোমরা নোট করবে। চলে আসছি। আচ্ছা, দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত তোমরা ক্লাসে যুক্ত হয়ে যাও, দ্রুত। আচ্ছা, দ্রুত তোমরা সবাই যুক্ত হয়ে যাও। আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব, আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। তোমরা সাথে নোট খাতা আর কলম রাখবে সাথে। আমি যা যা লিখে দিব সবগুলো নোট করতে হবে কিন্তু। আচ্ছা, শহীদুল ভাইয়া লিখছে সাজ্জাদ ভাইয়া জানেন নাকি জিকের জন্য সেরা আপনি। অবশ্যই তোমাদেরকে জিকের আমি যেসব টপিক দিব আর জিকের যেসব টেকনিক দিব, তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম তোমাদেরকে তা দিতে পারবে না। তাড়াতাড়ি তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত। আচ্ছা, কে লিখছে? হৃদয় আজকে ফার্স্ট কমেন্ট করছি। আচ্ছা ঠিক আছে, এভাবে যাতে প্রত্যেকদিন ফার্স্ট কমেন্ট করতে পারো। হৃদয় আজকে ফার্স্ট কমেন্ট করছে। ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দ্রুত যুক্ত হও, দ্রুত। এই যে আজকের ক্লাসে তোমাদের আগে একটু বলে দেয়, বাঙালি জাতির উৎপত্তি, প্রাচীন বাংলার জনপদ ও প্রাচীন বাংলার শাসনামল। তো বাঙালি জাতি কি? দেখো, আমরা যারা বাঙালি জাতি, বর্তমানে বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের আগে, আমাদের প্রায় ধরো 20,000 বা 30,000 বছর আগে, আমাদের কিন্তু এই যে বাঙালি, আমরা যে জাতি আছি, এই কিন্তু সেম জাতি ছিল না। তখন কিন্তু নানা রকমের জাতি ছিল। ধরো একবারে সবার প্রথমে বাংলাদেশে কি ছিল, তোমার মৌর্য, এই পুন্ড্র, তারপর বঙ্গ জনপদ ছিল, হরিকেল জনপদ ছিল, রাঢ় জনপদ ছিল, গৌড় জনপদ ছিল। তো এভাবে প্রত্যেকটা জনপদ, একটা জনপদের পরে আরেকটা জনপদ আসছে, সেই জনপদ কি আবার কি অন্য আরেকটা জনপদ তাড়িয়ে দিয়ে নতুন আরেকটা জনপদ বাংলাদেশ দখল করেছে। এইভাবে 20-30 হাজার বছর আগ থেকে আজকের বাংলাদেশ পর্যন্ত এই জনপদ কিন্তু সব সেম না। প্রত্যেক বছর কিন্তু এই প্রতি 20 বছর, 30 বছর, অথবা প্রতি 200 বছর, 300 বছর পর পর কিন্তু অতীতকালে জনপদগুলো চেঞ্জ হতো। তো কোন কোন জনপদগুলো ছিল, আজকে আমরা সেই সব জনপদগুলো নিয়ে আলোচনা করব প্রাচীন বাংলা। তো চলো আমরা আজকে ক্লাসের দিকে চলে যাই, আর দেরি করব না। তো প্রথমে আমরা এই বাঙালি জাতির উৎপত্তি, বাঙালি জাতির উৎপত্তি তোমরা সবাই খাতার মধ্যে লিখে নাও যে বাঙালি জাতির
উৎপত্তি। তো বাঙালি জাতির উৎপত্তিতে কি কি রয়েছে আমি তোমাদেরকে দেখাই। ধরো আজকে কত সাল? আজকে হচ্ছে 2025, আজকে 2025 খ্রিস্টাব্দ। কিন্তু তার আগে চিন্তা করো 2025 খ্রিস্টাব্দ মানে 1 খ্রিস্টাব্দ থেকে কি শুরু হয়েছে এই সাল গণনা। ধরো 2 খ্রিস্টাব্দ, 3 খ্রিস্টাব্দ বা খ্রিস্টাব্দের শুরুর দিকে আমরা যেই জাতি ছিলাম তখন কিন্তু আমাদের এই স্থানে এই বাংলাদেশে সেই জাতি ছিল না। তখন কিন্তু দেখা হয় যে বাঙালি জাতির ক্ষেত্রে প্রথমে আমাদের এই বাংলা অঞ্চলে প্রথমে কোন জাতি ছিল? এই নেগ্রিটো। কোন জাতি? নেগ্রিটো। তারপরে কোন জাতি আসছে? এই যে অস্ট্রিক। তারপরে আসছে অস্ট্রিক। তৃতীয়ত আসছে হচ্ছে দ্রাবিড়। তারপরে আসছে হচ্ছে বুরচিনীয় বা মঙ্গোলীয় জাতি। ঠিক আছে। আর হচ্ছে এই যে এই সবগুলো জাতিকে নেগ্রিটো, অস্ট্রিক, এই যে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় ও হচ্ছে মঙ্গোলীয় সবগুলা জাতিকে একসাথে কি বলা হয়? অনার্য জাতি। কি জাতি? অনার্য জাতি। এইবার হচ্ছে অনার্য জাতি কি আর হচ্ছে আর্য জাতি কোনটা? দুইটা, এই দুইটা তো আর জানি না আমরা। অনার্য জাতি কি, আর্য জাতি কি। আবার নেগ্রিটো কারা, অস্ট্রিক কারা, অস্ট্রিক অথবা নিষাদ জাতি কারা, দ্রাবিড় কারা অথবা মঙ্গোলীয় জাতি কারা। এই জিনিসগুলো হচ্ছে বুঝতে হলে তোমাদেরকে একটা ম্যাপে যেতে হবে। তো আমরা ম্যাপে চলো যাই। ম্যাপে তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিব যে হচ্ছে কারা হচ্ছে এই নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় আর হচ্ছে মঙ্গোলীয়। তো প্রথমে চলো আমরা এই যে মানচিত্রে যদি দেখি, আমাদের এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশে প্রায় 20 থেকে 30 হাজার বছর আগে, 20 থেকে 30 হাজার বছর আগে একটা জাতি ছিল। জাতি, সেটার নাম কি? নেগ্রিটো। কি? নেগ্রিটো। এই যে এটা নোট করে রাখো, নেগ্রিটো। এটা কি ছিল? প্রথম জাতি। আর এই নেগ্রিটো জাতি, এই নেগ্রিটো জাতি এই যে দেখো পৃথিবীর এই যে এই অঞ্চলটার নাম কি? ইথিওপিয়া। কি? ইথিওপিয়া। ইথিওপিয়া। ইথিওপিয়া কোন জায়গায়? ইথিওপিয়া কোন জায়গায়, কোন মহাদেশে পড়ছে? তোমরা জানলে একটু কমেন্টে জানাও। ইথিওপিয়া হচ্ছে আমাদের এই আফ্রিকা মহাদেশে। কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে। এই যে দেখো, তোমরা যদি এই জিনিসটা ধরতে পারো, ইথিওপিয়া থেকে কোন জাতি আসছে? নেগ্রিটো জাতি। কত? প্রায় 20,000 বছর আগে। কত? প্রায় 20,000 বছর আগে, 20 বা 30,000 বছর আগে ইথিওপিয়া থেকে এই নেগ্রিটো জাতি সর্বপ্রথম কি? সর্বপ্রথম বাংলাদেশে এসেছিল এই যে এইসব অঞ্চল পাড়ি দিয়ে। তো দেখো আফ্রিকার মানুষ কেমন, আফ্রিকার মানুষের ধরন কেমন, আফ্রিকার মানুষের, তোমরা সবাই জানো আফ্রিকার মানুষের দেখতে কেমন। তাদের গায়ের রং, তাদের গায়ের রং কেমন? গায়ের রং হচ্ছে তোমার এই যে কালো। গায়ের রং কেমন? কালো। শুধু কালো না কিন্তু, একবারে কিন্তু মিশ কালো। কি কালো? মিশ কালো। তারপরে তাদের উচ্চতা কেমন? তাদের উচ্চতা ছিল হচ্ছে মাঝারি ধরনের। কেমন ধরনের? মাঝারি। মাঝারি বলতে কত? ধরো হচ্ছে 5 ফুট 7 বা অ্যারাউন্ড প্লাস মাইনাস এটার আশেপাশে ছিল এই নেগ্রিটো জাতির। আর নেগ্রিটো জাতি তোমরা দেখবা যারা হচ্ছে নিগ্রো বা আফ্রিকার অঞ্চল, তাদের চুল কিন্তু থাকে কুকরানো। চুল কেমন থাকে? চুল থাকে হচ্ছে কুকরানো। ঠিক আছে। এইটা হচ্ছে মূলত আমাদের বাংলাদেশের সর্বপ্রথম জনপদ বা সর্বপ্রথম জাতি নেগ্রিটো। নেগ্রিটোরা কোথা থেকে আসছে? আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া অঞ্চল থেকে। ইথিওপিয়া অঞ্চল অথবা দেশ থেকে আসছিল কোন জায়গায়? এই বাংলাদেশে। তাদের ধরন কেমন? তাদের ধরন হচ্ছে গায়ের রং থাকে হচ্ছে কালো, তাদের উচ্চতা হচ্ছে মাঝারি এবং তাদের চুল থাকে কেমন? হচ্ছে কুকরানো। তো তারা সর্বপ্রথম আসছে। এই যে এটা তোমরা নোট করে নাও, নেগ্রিটো হচ্ছে সর্বপ্রথম বাংলাদেশে আসছে। এইবার ধরো নেগ্রিটো তো আসছে, নেগ্রিটোর পরে ধরো নেগ্রিটোরা হচ্ছে এই বাংলাদেশের জনপ্রিয় প্রায় 1-1.5 বছরের মতো ছিল। তারপরে আরেকটি জাতি, সেটি কি? এই যে অস্ট্রেলিয়া, অস্ট্রিক। আরেকটি জাতির নাম কি? এই যে অস্ট্রিক। আরেকটি জাতির নাম হচ্ছে তোমার এই অস্ট্রিক জাতি। এই নেগ্রিটো জাতিকে এই অস্ট্রিক জাতি বাংলাদেশ থেকে কি করে? এই বঙ্গপ্রদেশ থেকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দিয়ে তারা হচ্ছে এই বঙ্গপ্রদেশে দখল করে নেয়। কোন জাতি? এই অস্ট্রিক জাতি। কাদেরকে তাড়িয়ে দিছে? এই নেগ্রিটোকে। তো তারা কি? অস্ট্রিক হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় জাতি যারা হচ্ছে বাংলাদেশে আসছে। আর এই অস্ট্রিক জাতিকে বলা হয় তোমার, অস্ট্রিক জাতি কোন জায়গা থেকে আসছে? ইন্দোচীন। নাম কি? ইন্দোচীন। 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 এইবার বলো ইন্দোচীন কোনগুলা? ইন্দোচীন হচ্ছে 3টা দেশের সমন্বয়ে এই ইন্দোচীন গঠিত হয়েছে। কয়টা দেশ? 3টা দেশ। 3টা দেশ। 3টা দেশ। 3টা দেশ হচ্ছে মনে রাখবে কিভাবে? 3টা দেশ মনে রাখা তোমাদের একটি দারুণ টেকনিক দিব। সেটা কি? সেটা হচ্ছে যে লাগবি। কি? লাগবি। লাগবি।
এই যে লাগবি, লাগবির লতে কি, এই যে লতে হচ্ছে লাউস, কি লাউস, লতে লাউস, কতে হচ্ছে কম্বোডিয়া, কোন দেশ, কম্বোডিয়া। আর বিতে কি, বিতে হচ্ছে ভিয়েতনাম, বিতে কি ভিয়েতনাম, ভিয়েতনাম। এই যে দেখো ইন্দোচীন, ইন্দোচীন কয়টি দেশ নিয়ে গঠিত, তিনটি, কয়টি, তিনটি। ভালো করে লক্ষ্য করো, ইন্দোচীন, এই অস্ট্রিক জাতি কোথা থেকে আসছে, ইন্দোচীন থেকে। এই ইন্দোচীন মানে কি, তিনটি দেশের সমন্বয়ে একটি, এই কয়টি দেশ, তিনটি, তিনটি দেশ কি কি, একটি হচ্ছে লাওস, একটি কম্বোডিয়া, আরেকটি কি ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। এই অস্ট্রিক জাতি হচ্ছে দ্বিতীয় জনপদ যারা হচ্ছে বাংলাদেশ আসছে, কততম জনপদ, দ্বিতীয় জনপদ যারা হচ্ছে বাংলাদেশে আসছে। আর এই অস্ট্রিক জাতি হচ্ছে এই যে প্রথম যে ছিল জনপদ নেগ্রিটো, নেগ্রিটোকে তাড়িয়ে দিয়ে এই বঙ্গ জনপদ দখল করে হচ্ছে এই অস্ট্রিক জাতি। অস্ট্রিক জাতি সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে বিস্তারিত জানবো। আপাতত তোমাদেরকে দেখাচ্ছি যে কোন জনপদ প্রথম ছিল, কোন জনপদ হচ্ছে দ্বিতীয় ছিল। এই যে এই টপিকগুলো হচ্ছে তোমরা তাড়াতাড়ি দ্রুত নোট করে নাও, দ্রুত নোট করে আমাকে বলো, আমি হচ্ছে পরের দিকে যাবো যে তৃতীয়ত বাংলাদেশে কোন জনপদ এসেছিল। তোমরা দ্রুত দ্রুত হচ্ছে নোট করবা, দ্রুত নোট করবা, অথবা একটা স্ক্রিনশট মারবা, স্ক্রিনশট মেরে রাখো, বুঝছো। আচ্ছা এইবার চলো, এবার হচ্ছে আমরা তৃতীয় জনপদের দিকে যাই। প্রথম জনপদ আমরা পেলাম সেটা কি নেগ্রিটো, দ্বিতীয় কি অস্ট্রিক। এবার হচ্ছে আমরা তৃতীয় জনপদ, তৃতীয় জনপদ, তৃতীয় জনপদ কোনটা, এই যে এই তৃতীয় জনপদ হচ্ছে এই দ্রাবিড়, কি দ্রাবিড়। তৃতীয় জনপদের নাম কি দ্রাবিড়। এই দ্রাবিড়, এই দ্রাবিড় কারা, এই দ্রাবিড় হচ্ছে এই আমাদের ইউরোপের ইউরাল পর্বত, ইউরোপের ইউরাল পর্বত। এই যে তোমাদেরকে আমি গত ক্লাসে দেখাইছিলাম যে ভারত, এই যে উপরের মহাদেশটার নাম কি, এই যে এশিয়া মহাদেশের উপরে কোন দেশের অবস্থান, রাশিয়া। রাশিয়া কিন্তু দুইটা মহাদেশে পড়ছে, কয়টা মহাদেশে, দুইটা মহাদেশ। একটা মহাদেশ পড়ছে, অর্ধেক পড়ছে হচ্ছে এশিয়া মহাদেশে, বাকি অর্ধেক হচ্ছে ইউরোপ মহাদেশে, এশিয়া আর ইউরোপ। এই যে রাশিয়া যে অর্ধেক এশিয়া অর্ধেক ইউরোপ, এই দুইটাকে ভাগ করার জন্য মাঝখানে একটা পর্বতমালা আছে। রাশিয়াকে যে দুইটা মহাদেশে ভাগ করছে, পর্বতমালাটার নাম কি ইউরাল পর্বত, কি পর্বত, ইউরাল পর্বত। এই ইউরাল পর্বতের এই পাশে আর এই পাশে হচ্ছে ইউরোপ, ওই পাশে হচ্ছে কি এশিয়া মহাদেশ। এই ইউরাল পর্বত থেকে একটি জাতির উৎপত্তি হয়, সেই জাতির নাম কি দ্রাবিড়। এই দ্রাবিড় জাতি হচ্ছে এই দিক দিয়ে, এই যে দ্রাবিড় জাতি তাদের অবস্থান কোথায় ছিল, তাদের অবস্থান ছিল হচ্ছে যে এই ইরান, তারপর হচ্ছে ইউরোপের অঞ্চলগুলোতে। তারা হচ্ছে সেখান থেকে বাংলাদেশে এই বঙ্গ জনপদে আসে, এসে কাদেরকে তুলে দেয়, এই অস্ট্রিক। এই ইউরোপের মানুষ তোমরা দেখবে হচ্ছে তারা কিন্তু এমনিতে স্বাভাবিকভাবে হচ্ছে কি লম্বা চূড়া, তাদের এই দেহের গঠন কিন্তু অনেক ভালো। যার কারণে এই দ্রাবিড় এই অস্ট্রিক জাতিকে, কোন জাতিকে, অস্ট্রিক জাতিকে উৎখাত করে দেয় বঙ্গ জনপদ থেকে, এবং তারা হচ্ছে বঙ্গ জনপদ দখল করে নেয়। তো তৃতীয় জাতি কোনটা, এই দ্রাবিড়। দ্রাবিড় কোথা থেকে আসছে, ইউরাল পর্বতমালার অঞ্চল থেকে বঙ্গতে প্রবেশ করেছে। আর এবার লক্ষ্য করো, এই যে এই তিনটি জাতি যে আসছে, এই যে অস্ট্রিক, তারপর হচ্ছে নেগ্রিটো, আর হচ্ছে কি অস্ট্রিক, নেগ্রিটো, আর হচ্ছে দ্রাবিড়। তিনটা জাতিকে কি বলা হয়, আর্য জাতি। কি জাতি, তিনটা জাতিকে কি বলা হয়, আর্য। তিনটা জাতিকে আর্য জাতি বলে। আর এই যে এই দ্রাবিড়, দ্রাবিড়ের লোকজন কেমন, দ্রাবিড়ের লোকজন হচ্ছে, তোমাদেরকে এক্সাম্পল দেই, তোমরা হচ্ছে তামিল, তোমরা তামিল মুভি অবশ্যই দেখছো সবাই। তামিলের লোক দেখবে যে মাথার চুল একটু একটু কুকড়ানো, আর হচ্ছে এমনিতে হচ্ছে দেহের কালার বা হচ্ছে গায়ের রং হচ্ছে কি কালো কালার। এই দ্রাবিড়দেরও কি এই সেম কালো। এবার চলো আমরা প্রথম স্লাইডে যাই। প্রথম স্লাইডে, এই যে প্রথম স্লাইডে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই নেগ্রিটো, নেগ্রিটো কি, নেগ্রিটো হচ্ছে প্রথম জনপদ। এই নেগ্রিটো জনপদকে হচ্ছে কারা উৎখাত করে দেয়, এই অস্ট্রিক। কারা উৎখাত করে, অস্ট্রিক জাতি উৎখাত করে। এই যে দেখো অস্ট্রিকের এখানে আরেকটা জিনিস আছে, অস্ট্রিক জাতিকে কিন্তু কি নিষাদ বলা হয়। তাদেরকে নিষাদ জাতি কারা, নিষাদ মানে হচ্ছে, নিষাদ মানে হচ্ছে, এই যে নিষাদ মানে হচ্ছে যারা শিকারী, কি যারা শিকারী, অথবা হচ্ছে যারা শিকার করে জীবনযাপন করত, এই শিকারী জাতি প্রথম নেগ্রিটো জাতিকে কি উৎখাত করে দেয়। আবার এই এই জাতিকে, এই নিষাদ জাতি অথবা অস্ট্রিক জাতিকে কারা উৎখাত করে পরবর্তীতে, এই দ্রাবিড়। কারা উৎখাত করে, এই দ্রাবিড় জাতি উৎখাত করে। তৃতীয়ত, চতুর্থত
এই দ্রাবিড় জাতিকে কারা উৎখাত করে? এই মঙ্গোলীয় অথবা বর্চিনীয়। এইবার চলো তোমাদেরকে মঙ্গোলীয় জিনিসটা কি। মঙ্গোলীয় হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে চীনের উপরে একটি দেশ আছে যেটার নাম কি মঙ্গোলিয়া। আর বুটচেনীয়, মঙ্গোলীয় আর বুটচীনীয় বুঝতে হলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, সেটা হচ্ছে এই যে আমাদের যাদের ফেস স্ট্রাকচার বাংলাদেশের মানুষ, আর হচ্ছে এই চীন তারপর হচ্ছে চাকমা মারমা, তারপর হচ্ছে ভুটান, তাদের দেখবো হচ্ছে ফেস স্ট্রাকচারটা কেমন, এই যে এরকম দেখো, এই যে এরকম একটু গোলাকৃতির, নাকটা একটু চ্যাপ্টা, তাদেরকে কি বলা হয়? মঙ্গলোয়েড অথবা মঙ্গোলীয়। আর এই বুটচনীয় জাতি কারা? বুটচনীয় জাতি হচ্ছে তোমার এই যে চাকমা, তারপর হচ্ছে মারমা। তো আমাদের দেশে যারা রয়েছে চাকমা মারমা বা এই ত্রিপুরা জাতির উপজাতি যারা রয়েছে তারা কি? বুটচনীয়। আর মঙ্গোলীয় জাতি কারা? এই যে তোমার হচ্ছে চীনের যারা রয়েছে, তারপর হচ্ছে ভুটানের যারা রয়েছে, তাদেরকে কি বলা হয়? মঙ্গোলীয় জাতি। এইবার চলো আর্য আর হচ্ছে অনার্য। আর্য জাতি কারা আর হচ্ছে অনার্য জাতি কারা? এই যে এইখানে যে পড়ালাম নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় আর হচ্ছে মঙ্গোলীয়, সবাইকে কি বলা হয়? অনার্য জাতি। কি জাতি? অনার্য জাতি। অনার্য জাতি বলতে তাদের নির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থ ছিল না, ধর্মগ্রন্থ ছিল না, ধর্মগ্রন্থ ছিল না, অর্থাৎ এই অনার্য জাতি হচ্ছে তোমার এক একজন এক এক দেশ থেকে এসেছিল। এই যে এই নেগ্রিটো এসেছিল কোথা থেকে? আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া থেকে। অস্ট্রিক এসেছিল কোথা থেকে? তোমার হচ্ছে এই যে ইন্দোচীন থেকে। দ্রাবিড় এসেছে হচ্ছে ইউরোপের ইউরাল পর্বত থেকে। আর এই যে বুটচীনীয়রা কোথা থেকে এসেছে? চীনের মঙ্গোলিয়া থেকে। যেহেতু চারটা জাতি চারটা জায়গা থেকে এসেছিল, তার কারণে তাদেরকে কি বলা হতো? অনার্য জাতি। আর আর্য জাতি কারা? আর্য জাতি হচ্ছে তারাও কি কোথা থেকে এসেছিল? ইউরোপের ইউরাল পর্বতমালার দিক থেকে। কোথা থেকে? ইউরাল পর্বতমালার এই দিক থেকে তারা এসেছিল। তারা মূলত কোথায় ছিল? তাদের বাসস্থান ছিল হচ্ছে ইরান। কোন জায়গাতে? ইরান। ইউরাল পর্বতমালা থেকে আর্য জাতি। এই আর্য জাতিরা কিন্তু মূলত কি ছিল? সনাতন ধর্মাবলী। কি ধর্মাবলী? সনাতন। সনাতন মানে কি? সনাতন মানে হচ্ছে এই যে ভারতের যারা রয়েছে তাদেরকে কিন্তু সনাতন ধর্মাবলী বলা হয়। সনাতন মানে হচ্ছে যারা হিন্দু ধর্মাবলী। কি ধর্মাবলী? হিন্দু। আর তাদের একটি ধর্মগ্রন্থ ছিল। এই আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। কি? বেদ। এই ধর্মগ্রন্থের নাম বেদ। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসে। আর্য জাতিদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। আর্য জাতিরা কোন ধর্মের ছিল? সনাতন ধর্মের ছিল। এই জিনিসগুলো তোমরা হচ্ছে নোট করে নাও। তোমাদের যদি হচ্ছে বাঙালি জাতির উৎপত্তি থেকে প্রশ্ন আসে, তখন দেখবে তোমাদের প্রশ্নটা কিভাবে আসতে পারে। যেমন হচ্ছে বাঙালি জাতির সর্বপ্রথম বা সবচেয়ে আদি জাতি কোনটা? আদি জাতি হবে হচ্ছে নেগ্রিটো। তারপর হচ্ছে অস্ট্রিক। এই যে বাঙালিতে, এই যে আমাদের যে বাংলাদেশে বর্তমানে যে জাতি রয়েছে তাদের সাথে মানে সবচেয়ে বেশি মিল পাওয়া যায় কোন জাতির? এই যে এই অস্ট্রিক জাতির। বাঙালির সাথে আমাদের বর্তমান জেনারেশনের সাথে কোন জাতির সবচেয়ে বেশি মিল পাওয়া যায়? অস্ট্রিক জাতির। এই যে এখানে চিত্রতে দেখতে পারতেছ, এই যে এটা হচ্ছে কি? অস্ট্রিক। এটা কি জাতি? অস্ট্রিক জাতি। আর এটা কি? এটা হচ্ছে যারা আমেরিকান। আর এটা কি হচ্ছে? মঙ্গোলীয়। আর এটা কি? এটা হচ্ছে নেগ্রিটো বা নিগ্রো, আফ্রিকার। ঠিক আছে? এবার দেখো, এবার তোমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে একটু নোট করে নাও। তোমাদের নোট করা হলে তোমরা ডান লেখো, তারপর হচ্ছে আমি পরবর্তীতে নিচে যাব, বিস্তারিত যাব। নোট করা হয়েছে তোমাদের? দ্রুত জানাও তোমাদের নোট করা হয়ে গেলে তোমরা হচ্ছে দ্রুত জানাও। এই যে এখানে হচ্ছে বিস্তারিত রয়েছে তোমাদেরকে যাতে পরবর্তীতে সমস্যা না হয়, যার কারণে আমি হচ্ছে লিখে দিয়েছি এখানে। নেগ্রিটো কারা? নেগ্রিটো হচ্ছে এই যে বাংলার আদিম অধিবাসী। কি? বাংলার সবচেয়ে আদিম অধিবাসী কারা? এই নেগ্রিটো। নেগ্রিটো হচ্ছে আদিম অধিবাসী। এবং তাদের উদাহরণস্বরূপ কি? যে বাংলাদেশের যে সাঁওতাল উপজাতি রয়েছে অথবা মুন্ডা, তারা কি? নেগ্রিটো। দেখবে তোমরা সাঁওতাল উপজাতির গায়ের রং কিন্তু খুবই কালো, একবার মিশ কালোর মতো, যার কারণে সাঁওতালদের এই আদি অধিবাসী কারা? নেগ্রিটো। কারা? নেগ্রিটো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টপিক গুলো হচ্ছে পড়বা, আমি যেগুলো হচ্ছে তোমাদেরকে এখন দাগে দিব, তোমরা এগুলো ভালো করে পড়বা। ঠিক আছে? অস্ট্রিক বা নিষাদ জাতি, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নিষাদ জাতি বলা হয় কাদেরকে? প্রশ্নতে আসতে পারে নিষাদ জাতি বলা হয় কাদেরকে? এই যে অস্ট্রিকদের হচ্ছে কি বলা হয়? নিষাদ জাতি। এই যে তারপরে দেখো বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এই নিষাদ জাতিকে নিয়ে। কাদেরকে নিয়ে? নিষাদ জাতিকে নিয়ে। বাঙালি জাতির প্রধান যে অংশটা, সেটা কোন জাতিকে নিয়ে হয়েছে? নিষাদ অথবা অস্ট্রিক। নিষাদ অথবা অস্ট্রিক দুইটা কি একই জাতি।
তারপরে দেখো যেগুলো বলেছিলাম, এই অস্ট্রিক জাতি কোথা থেকে এসেছিল? ইন্দো চীন থেকে। ইন্দো চীনের দেশ কয়টা? 3টা। মনে রাখবে কিভাবে? লাগ বি। মনে রাখবে কিভাবে? এই যে মনে রাখবে হচ্ছে এই যে এটার মাধ্যমে লাগ বি। কি দিয়ে মনে রাখবে? যে লাগ বি। ইন্দো চীনের 3টা দেশ কিভাবে মনে রাখবে? টেকনিক হচ্ছে লাগ বি। লাতে হচ্ছে লাওস, কতে হচ্ছে কম্বোডিয়া, বিতে হচ্ছে ভিয়েতনাম। এই 3টা দেশ। তারপর হচ্ছে দ্রাবিড়। তৃতীয়ত এসেছিল হচ্ছে কি? এই দ্রাবিড় জাতি। তারপর হচ্ছে আর্য। আর্য জাতি কারা? আর্য জাতি তোমাদেরকে বললাম, আর্য জাতি হচ্ছে কি? এই ইউরাল পর্বতমালা থেকে এসেছিল, যাদের কি সনাতন ধর্মাবলী ছিল। তারা কি ছিল? সনাতন ধর্মাবলী। আর তাদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? এই যে বেদ। দেখছো এখানে লেখা, তাদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ। এবং তারা কোথা থেকে এসেছিল? ইউরাল পর্বত। কোন পর্বত? ইউরাল পর্বত। এই যে বর্তমান ইরান, ইউরাল পর্বত বর্তমান কোন জায়গাতে পড়ছে? ইরান। আর ইউরাল পর্বত কোথায়? ইউরাল পর্বত হচ্ছে রাশিয়ার মাঝখানে। যে রাশিয়া দেশ কিন্তু 2টা মহাদেশে পড়ছে। একটা হচ্ছে কি এশিয়া মহাদেশ, আর একটা হচ্ছে ইউরোপ মহাদেশ। এই রাশিয়াকে যে ভাগ করছে এশিয়া মহাদেশ আর ইউরোপ মহাদেশ, কোন পর্বতটা ভাগ করছে? ইউরাল পর্বতমালা। এই যে এতটুকুই। বাঙালি জাতির উৎপত্তি থেকে যদি প্রশ্ন আসে, এতটুকুর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা এতটুকু হচ্ছে ভালো করে পড়বে। এবার চলো আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই। বাঙালি জাতির উদ্ভব অথবা বিকাশ। এই যে সেম কথাগুলো তোমাদেরকে হচ্ছে যেটা আমি বলেছিলাম, এটা হচ্ছে এখানে বিস্তারিত লিখে দিয়েছি। যেমন কি নেগ্রিটো। নেগ্রিটো কি হচ্ছে? প্রথম। অস্ট্রিক হচ্ছে দ্বিতীয়। দ্রাবিড় হচ্ছে কি? তৃতীয়। আর বুটচিনি হচ্ছে কি? চতুর্থ। এই বুটচনীয়কে কি বলা হয়? মঙ্গোলীয়। কোন জাতি? মঙ্গোলীয় জাতি। কোন জাতি? মঙ্গোলীয়। নেগ্রিটো। নেগ্রিটোর অবস্থান কোথায়? ইথিওপিয়া। কোথায়? ইথিওপিয়া। আর হচ্ছে অস্ট্রিক কোথা থেকে এসেছে? লাগবি অথবা ইন্দোচীন। ইন্দোচীন। ইন্দোচীনের দেশ কয়টা? ইন্দোচীনের দেশ কয়টা জানাও? কমেন্টে দ্রুত জানাও। ইন্দোচীনের দেশ কয়টি? দ্রুত জানাও। আর এই যে দ্রাবিড়। দ্রাবিড় কোথা থেকে এসেছিল? তোমার এই যে ইউরোপের অঞ্চল থেকে। ইউরোপের অঞ্চলগুলো থেকে এসেছিল। এই যে এইগুলা, এই যে তাদের চেহারা দেখছো? এই যে তাদের এই যে এইগুলা, এই যে এই চেহারাটা দেখো। তারা হচ্ছে কোন জাতি? তোমরা একটু কমেন্টে জানাও তাদেরকে কোন জাতি বলা হয়। এই যে দেখো তাদেরকে কোন জাতি? মুখটা হচ্ছে একটু চ্যাপ্টা গোলাকার, নাকটা হচ্ছে চ্যাপ্টা, এমন চ্যাপ্টা গোলাকার মুখ যাদের, তাদেরকে কোন জাতি বলা হয়? তোমরা কমেন্টে এটা জানাও। এবার হচ্ছে এই যে বাকি জিনিসগুলো তোমাদেরকে দিছি একটু বিস্তারিত, তোমরা পড়ে নিবে বাসায়। জাস্ট এই যে এই সবগুলো হচ্ছে একবার জাস্ট পড়ে নিবে, তত বেশি পড়ার দরকার নাই। যেগুলো তোমাদের দরকার এগুলো হচ্ছে আমি দাগিয়ে দিব। এবার চলো পরবর্তীতে। এই যে আমি যেগুলো হচ্ছে তোমাদেরকে এতক্ষণ বলছি সেগুলো এখানে সমগ্র বাঙালি জাতিকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা হচ্ছে কি প্রাক আর্য। আর্য আর হচ্ছে অনার্য। কি? আর্য অথবা অনার্য। 2টা জাতি। কয়টা জাতিতে? 2টা জাতিতে। একটা হচ্ছে আর্য জাতি, একটা হচ্ছে অনার্য জাতি। 2টা জাতিকে বাঙালি জাতিকে কয়টা ভাগে ভাগ করা হয়? 2টা। একটা কি আর্য আর একটা অনার্য জাতি। তারপর হচ্ছে এই যে সেম কথা, এই নেগ্রিটোদের উৎখাত করে হচ্ছে অস্ট্রিক। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড়। প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড়, কিন্তু সবচেয়ে প্রাচীনতম কোনটা? সবচেয়ে প্রাচীনতম এই যে প্রাচীনতম হচ্ছে নেগ্রিটো। প্রাচীনতম হচ্ছে কি? নেগ্রিটো। প্রাচীনতম জাতি কোনটা? নেগ্রিটো। কোন জাতি? নেগ্রিটো। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে সর্বপ্রথম দেশবাচক শব্দ বাংলা। এই যে আমরা যে বাংলা বলে ডাকি, আমাদের দেশ কি বলি? বাংলা। আমাদের ভাষার নাম কি? বাংলা। এই বাংলা শব্দের উৎপত্তি কোথায়? বাংলা শব্দটা কোথায় আমরা সর্বপ্রথম পেয়েছি? এই যে সর্বপ্রথম বাংলা যে গ্রন্থে পাওয়া গেছে সেটা কি? আইনি আকবরী গ্রন্থে। কোন গ্রন্থে? আইনি আকবরী। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাংলা শব্দ সর্বপ্রথম কোথায়? এই যে বাংলা শব্দ, নট বাঙালি। কি? বাংলা শব্দ কোথায় পাওয়া গেছে? আইনি আকবরী গ্রন্থে। আর্য যুগ বলা হয় কাকে? বৈদিক। আর্য যুগ বলা হয় কাকে? এই যে বৈদিক যুগ বলে আর্য যুগকে। অর্থাৎ আর্য যুগ বলা হয় কাকে? বৈদিক যুগকে। বৈদিক কারা? বৈদিক যারা হচ্ছে সনাতন ধর্মাবলীদের যুগ। সনাতন ধর্মাবলী। সনাতন কারা? যারা হচ্ছে এই হিন্দু ধর্মাবলী, তাদেরকে বলা হয় কি? বৈদিক অথবা আর্য। এই যে তারপরে এই জিনিসগুলো হচ্ছে তোমরা একবার জাস্ট পড়ে নিবা। এই যে এখানে আছে কি? মঙ্গোলীয় বা বুটচনীয় জাতি, বাঙালি জাতির পরিচয়, শঙ্কর জাতি। আরেকটা জিনিস ইয়ে রাখবা, সেটা কি? সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখো, এখানে হচ্ছে বাঙালি জাতি,
এবার চলো এখানে এই যে নেগ্রিটো তারপর হচ্ছে অস্ট্রিক, দ্রাবিড়, বুট মঙ্গোলীয়, এই দুইটা জাতির মধ্যে ছিল একটা ছিল কি আর্য জাতি, এই যে অনার্য, একটা কি অনার্য আর একটা কি আর্য জাতি, দুইটা জাতি ছিল, একটা হচ্ছে অনার্য আর একটা হচ্ছে কি আর্য। এই অনার্য আর হচ্ছে আর্য এই দুই জাতির মিশ্রণে তৈরি হয়েছে কি জাতি? বাঙালি জাতি। মিশ্রণে তৈরি জাতির নাম কি? বাঙালি জাতি। অর্থাৎ দেখো বাঙালি জাতি কিন্তু নেগ্রিটো জাতি, অস্ট্রিক, দ্রাবিড়, বুটচেনীয়, এই চারটা জাতি, মূলত চারটা জাতি থেকে কি এই বাঙালি জাতি এসেছিল, যার কারণে বাংলাদেশে দেখবা অনেক জায়গাতে অনেক মানুষের এক এক রকমের এক এক মানুষ রয়েছে। একজন দেখবে বাংলাদেশে অনেক ফর্সা মানুষ আছে, আবার দেখবে অনেক কালো মানুষও কিন্তু আসছে। আবার দেখবে বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের চেহারা হচ্ছে কি এই এই চীনের মানুষের মতো, এই মুখটা হচ্ছে এভাবে চ্যাপ্টা, নাকটা হচ্ছে চ্যাপ্টা। আবার দেখবে একবার আফ্রিকার মতো কালো মানুষ রয়েছে, আবার ইউরোপের মতো সাদা সুন্দর মানুষও কি আছে। যার কারণে বাঙালি জাতিকে কি বলা হয়? সংকর জাতি। কি জাতি? সংকর জাতি। তো সংকর জাতি কারা? সংকর জাতি হচ্ছে একাধিক জাতির মিশ্রণে যে জাতিটা তৈরি হবে সেটাকে কি বলবে? সংকর জাতি। সেটাই কি কি জাতি বলবো? সংকর জাতি। এবার আমরা এই যে আশা করি এতটুকু বাঙালি জাতির উৎপত্তি কোথা থেকে ছিল, নেগ্রিটো, এগুলো থেকে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এবার চলো পরবর্তী স্লাইডের দিকে যাই। এই যে প্রাচীন বাংলার জনপদ, প্রাচীন বাংলার কি জনপদ। বাংলাদেশের যে ভূমিটা দেখতেছো, এটা কিন্তু একসময় শুধু এতটুকু পর্যন্ত ছিল না। এটা কি ছিল? আমরা দেখো বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? 1971 সালে। কত সালে? 1971 সালে কি হয়? বাংলাদেশ স্বাধীন হয়। 71 সালের আগ থেকে 1947 সালে কি স্বাধীন হয়? ভারত উপমহাদেশ ব্রিটিশ থেকে স্বাধীন হয়। 1947 থেকে 1971 পর্যন্ত কি ছিল? পাকিস্তান ছিল। এই যে পাকিস্তান আর বাংলাদেশ দুইটা কি একই সাথে ছিল। 1947-এর আগে 1947-এর আগে 1947-এর আগে 1947-এর আগে কিন্তু এই যে আমাদের এই বর্তমান বাংলাদেশ, তারপরে কি পাশে কি ছিল? মিয়ানমার, তারপর হচ্ছে তোমার এই যে ভারত, এই সবগুলো মিলে কি ছিল? ভারত উপমহাদেশ। কি উপমহাদেশ ছিল? ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশে কিন্তু ভারত উপমহাদেশের এই যে বাংলাদেশের এই পাশে কি আছে? পশ্চিমবঙ্গ, যাকে কি বলা হয়? বাংলা। কি বলা হয়? বাংলা। তো যখন এই যে এই প্রাচীন জনপদ গুলো কিন্তু কি অনেক আগে ছিল, সেই সময় কিন্তু ভারত উপমহাদেশের হিসেবে ধরা হয়। যার কারণে বাংলা উপমহাদেশে এই যে ভারত উপমহাদেশে কি এই যে এইসব অঞ্চল দিয়ে কি কিছু কিছু জনপদ ছিল, তো আমরা হচ্ছে প্রথমে বাংলাদেশের প্রাচীন জনপদগুলা আমরা হচ্ছে আইডেন্টিফাই করব। বাংলাদেশের মানচিত্রে প্রাচীন কোন কোন জনপদগুলা ছিল। তার আগে চলো তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দেই। এই যে প্রাচীন বাংলায় মোট কতটি জনপদ পাওয়া গেছে? মোট 16টি। কতটি? 16টি জনপদ। এই যে এই জিনিসটা নোট করো, প্রাচীন বাংলায় মোট কতটি জনপদ এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে? 16টি জনপদ। 16টি জনপদের মধ্যে সবগুলো কিন্তু তোমার তত ইম্পর্টেন্ট না, যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর যেগুলোর অবস্থান বাংলাদেশে ছিল, এই যে আমাদের বাংলাদেশের মানচিত্রে ছিল, সেইগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথম বাংলাদেশের প্রাচীন 16টা জনপদের মধ্যে আমরা এই যে এখানে যেগুলো আছে হরিকেল, সমতট, বঙ্গ, চন্দ্রদ্বীপ, বরেন্দ্র, গৌরব, পুন্ড্র, এইসব জনপদগুলো নিয়ে হচ্ছে কি আলোচনা করব। তো সবার প্রথম বাংলাদেশের যে জনপদ, এই যে এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। তোমাদেরকে আমি কিন্তু বলেছিলাম তোমরা বাংলাদেশের মানচিত্রটা প্রত্যেক দিন দেখবে। যদি তোমরা বাংলাদেশের মানচিত্রটা প্রতিদিন দেখো তখন কিন্তু একটা জিনিস ধরতে পারবে যে বাংলাদেশের কোন জায়গায় কোন বিভাগ। এই যে এতটুকু হচ্ছে কি রংপুর বিভাগ। কি বিভাগ? রংপুর। কোন বিভাগ? রংপুর বিভাগ। এই যে তারপর হচ্ছে এই যে এতটুকু হচ্ছে কি বিভাগ? রাজশাহী। কি বিভাগ? রাজশাহী। এতটুকু হচ্ছে ময়মনসিংহ, এই যে ছোট করে লিখলাম এম, ময়মনসিংহ। এতটুকু হচ্ছে কি? এতটুকু হচ্ছে তোমার এই যে খুলনা। কি বিভাগ? খুলনা বিভাগ। এতটুকু হচ্ছে কি বিভাগ? বরিশাল বিভাগ। হচ্ছে বরিশাল। আর এতটুকু কি? চট্টগ্রাম বিভাগ। আর এখানে কি বিভাগ? সিলেট বিভাগ। তোমরা যদি যখন এই যে এই বিভাগগুলো ধরতে পারবে, তোমরা যখন বাংলাদেশের 8টি বিভাগ
এই যে মাঝখানে কি ঢাকা বিভাগ। 8টি বিভাগ যখন তোমরা বলতে পারবে বাংলাদেশের 8টি বিভাগ কোন কোন জায়গায় আছে, তখন বাংলাদেশের প্রাচীন যে জনপদের অবস্থানগুলো কিন্তু নির্ণয় করতে তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো প্রথমে আমরা হরিকেল জনপদ নিয়ে আলোচনা করব। কোন জনপদ? হরিকেল। এই হরিকেল জনপদের অবস্থান ধরো বাংলাদেশের মানচিত্রে যে এইভাবে একটা টান দিবে, কিভাবে? এই যে এইভাবে টান দেওয়ার পরে এই যে বাংলাদেশের সিলেট, কোন অঞ্চল? সিলেট বিভাগ। কোন বিভাগ? সিলেট বিভাগ। আর হচ্ছে এদিকে চট্টগ্রাম। কোন বিভাগ? চট্টগ্রাম। দুইটা বিভাগের মধ্যে কোন জনপদ পড়েছে? হরিকেল। একটা কি সিলেট বিভাগ, আরেকটা কি চট্টগ্রাম বিভাগ। এই যে পার্বত্য চট্টগ্রাম বলা হয় কোনগুলাকে? এই যে পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে সিলেটের, এইগুলাকে কি বলা হয়? পার্বত্য চট্টগ্রাম। যেমন হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে রাঙ্গামাটি, এখানে হচ্ছে খাগড়াছড়ি, বান্দরবান, এইগুলাকে কি বলা হয়? পার্বত্য চট্টগ্রাম। তো হরিকেল জনপদ কোথায় ছিল? এই সিলেট আর হচ্ছে চট্টগ্রামে। এইবার এই যে এখানে আরেকটি জনপদ ছিল, সেটার নাম কি? সমতট কোন জায়গায় ছিল? সমতটের অবস্থান হচ্ছে এই যে কুমিল্লা। কোন জায়গায়? বাংলাদেশের কুমিল্লাতে। কুমিল্লা আর হচ্ছে নোয়াখালী। কুমিল্লা আর কি? নোয়াখালীতে হচ্ছে কোন জনপদের অবস্থান? সমতটের অবস্থান কোন জায়গায়? কুমিল্লা আর হচ্ছে নোয়াখালী। এইবার দেখো বঙ্গ জনপদ, বঙ্গর অবস্থান কোথায় ছিল? এই যে এখানে কোন জেলা? এখানে হচ্ছে ময়মনসিংহ বিভাগ। এখানে হচ্ছে কি? ঢাকা। আর এখানে কি? খুলনা। এই যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, এই যে তিনটা বিভাগ দেখতে পাচ্ছ, বর্তমানে যে তিনটা বিভাগ, এই তিনটা বিভাগে কোন জনপদ ছিল? এই বঙ্গ জনপদ। তো দেখো এই স্বাভাবিকভাবেই দেখতে পাইতেছ যে হচ্ছে বঙ্গ জনপদ কিন্তু সবচেয়ে বিস্তৃত জায়গা, সবচেয়ে বিস্তৃত বা সবচেয়ে বড় একটি অঞ্চল নিয়ে এই বঙ্গ জনপদ গড়ে উঠেছিল, যার কারণে বঙ্গকে কি বলা হয়? সবচেয়ে বড় জনপদ। সবচেয়ে কি বড় জনপদ কোনটা? বঙ্গ। সবচেয়ে বড় হচ্ছে বঙ্গ। এইবার চলো হচ্ছে পুন্ড্র। কি জনপদ? পুন্ড্র জনপদ। দেখো এই যে এই দিক দিয়ে বাংলাদেশের কোন বিভাগ? এই যে এই দিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগ। কোন বিভাগ? রংপুর বিভাগ। আর এই যে এইগুলো হচ্ছে কি? বাংলাদেশের রাজশাহী বিভাগের কিছু অংশ। এখানে কি পড়ে? এখানে হচ্ছে তোমার দিনাজপুর না, এখানে হচ্ছে তোমার বগুড়া পড়ে। কোন অঞ্চল? বগুড়া। তারপর হচ্ছে রাজশাহীর কিছু অঞ্চল, আর হচ্ছে এখানে হচ্ছে কি? রংপুর। কোন অঞ্চল? রংপুর। আবার হচ্ছে দিনাজপুর, এইসব অঞ্চল নিয়ে কি পড়ে? পুন্ড্র। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে কি? পুন্ড্র হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসছে যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। আর পুন্ড্র যে জনপদ ছিল, সর্বপ্রথম জনপদ ছিল পুন্ড্র। পুন্ড্রের রাজধানী কি ছিল? রাজধানী হচ্ছে পুন্ড্রবর্ধন। পুন্ড্র নগরের রাজধানীর নাম হচ্ছে কি? পুন্ড্রবর্ধন। পুন্ড্র নগরের রাজধানী হচ্ছে পুন্ড্রবর্ধন। এই জিনিসটা নোট করে নাও, দ্রুত নোট করো। আচ্ছা, পুন্ড্রবর্ধন। তারপরে এই যে এখন তো গেল কি? পুন্ড্রর পরে কোনটা আছে? পুন্ড্রর পরে হচ্ছে এই গৌড় জনপদ। কোন জনপদ? গৌড়। পুন্ড্রর পরে কোন জনপদ? এই যে গৌড় জনপদ। দেখবে এবার এই গৌড় জনপদ বাংলাদেশে যে দেখো এই যে রাজশাহী আর হচ্ছে রাজশাহী বিভাগের একটু অঞ্চল নিয়ে কি জনপদ ছিল? গৌড় জনপদ। রাজশাহী বিভাগের অল্প একটি অঞ্চল। কোন বিভাগের? রাজশাহী বিভাগের অঞ্চল নিয়ে হচ্ছে গৌড়। আর গৌড়ের রাজধানী কি ছিল? কর্ণ সুবর্ণ। এই যে এখানে লিখে দিচ্ছি কর্ণ সুবর্ণ। গৌড়ের রাজধানীর নাম কি? কর্ণ সুবর্ণ। গৌড়ের রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। এটা হচ্ছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ। কোন জেলা? চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী বিভাগ কিন্তু পুরাটা পড়ে নাই, শুধু রাজশাহী বিভাগের একটা জেলা পড়ছে এই গৌড়তে। এই যে একটা জেলা এখান দিয়ে পড়ছে, সেটার নাম কি? চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহীর কোন জেলা পড়ছে গৌড়তে? চাঁপাইনবাবগঞ্জ জেলা। আর রাজধানীর নাম কি? গৌড়ের রাজধানীর নাম কি ছিল? কর্ণ সুবর্ণ। রাজধানীর নাম ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ। এই যে এটা তোমরা হচ্ছে দ্রুত নোট করে নাও। তারপরে হচ্ছে এই যে এই
বরেন্দ্র। এই যে দেখবা হচ্ছে তোমাদেরকে রাজশাহীকে, এই যে রাজশাহীকে কিন্তু কি বলা হয়, বরেন্দ্র ভূমি। রাজশাহীকে কিন্তু একটি বিশ্ববিদ্যালয় আছে, নাম কি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। রাজশাহীতে একটি বিশ্ববিদ্যালয় আছে, নাম কি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। আর এই বরেন্দ্র কোথায়, বরেন্দ্র হচ্ছে রাজশাহী, রাজশাহী তারপর হচ্ছে কি এই রাজশাহী, বগুড়া, এইসব অঞ্চলে কোন কি পড়েছে, বরেন্দ্র জনপদ, বরেন্দ্র জনপদ। আর আরেকটা জিনিস, এই যে পুন্ড্র, 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 গৌর আর হচ্ছে বরেন্দ্র। তো দেখো এই যে রংপুর আর হচ্ছে রাজশাহী দুইটা বিভাগে কিন্তু কয়টা জনপদ পড়ছে, প্রায় তিনটা জনপদ। কয়টা জনপদ, তিনটা। একটা কি পুন্ড্র, একটা গৌর, আর একটা কি বরেন্দ্র। এইবার চলো নিচের দিকে যাই আমরা। নিচের দিকে যে এইখানে বাংলাদেশের বরিশাল, বাংলাদেশের কোন বিভাগ পড়ছে, বরিশাল। বরিশাল বিভাগে একটি জনপদ ছিল, তার নাম কি, চন্দ্রদ্বীপ। নাম কি, চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ। বরিশাল বিভাগে একটি প্রাচীন জনপদ ছিল, তার নাম কি হচ্ছে কি, চন্দ্রদ্বীপ। এই যে বরিশাল, বরিশালের পুরাতন নাম, আমরা বিগত ক্লাসে কিন্তু একটা স্লাইড দিয়েছিলাম, সেটাতে কি ছিল, বরিশালের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। তো এইগুলো ছিল হচ্ছে অবস্থান, যে বাংলাদেশের প্রাচীন, বাংলাদেশের প্রধান প্রধান প্রাচীন জনপদগুলোর অবস্থান কোথায় ছিল। এবার চলো আরেকটি জনপদ রয়েছে, আরো দুইটা জনপদ আছে, যেটা হচ্ছে বাংলাদেশের সাথে পড়ছে, বাংলাদেশের সাথে। যে দেখো এখানে কি, বাংলাদেশের খুলনা, এখানে কি বাংলাদেশের খুলনা বিভাগ, কোন বিভাগ, খুলনা বিভাগ। খুলনা বিভাগের পাশে একটি জনপদ আছে, একটি জনপদ ভারতের পশ্চিমবঙ্গে। কোথায়, ভারতের পশ্চিমবঙ্গের দিকে একটি জনপদ, তার নাম কি, রাঢ়। নাম কি, রাঢ়। রাঢ়, এই রাঢ় একটি, রাঢ় নামে কি একটি জনপদ ছিল। এই রাঢ় জনপদের নাম কি ছিল, ওই রাজধানী কি ছিল, রাজধানী হচ্ছে ছিল কোটিবর্ষ। কি, কোটিবর্ষ। এই রাঢ় জনপদের রাজধানীর নাম কি ছিল, কোটিবর্ষ। এবার চলো আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই। পরবর্তী স্লাইডে দেখবে হচ্ছে বিস্তারিত এই যে প্রাচীন বাংলার জনপদ কোন কোন অঞ্চলে ছিল, তোমাদেরকে যে এখানে লিখে দিচ্ছি। যেমন হচ্ছে প্রথম কি, পুন্ড্র। পুন্ড্র কোথায় ছিল, বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চল। কোথায়, বৃহত্তর বগুড়া, রাজশাহী, দিনাজপুর। আর হচ্ছে বরেন্দ্র। বরেন্দ্র সেম রাজশাহী বিভাগে কোন কোন জেলায়, এই যে বগুড়ায়, রংপুর আর দিনাজপুর। পুন্ড্র আর বরেন্দ্র দুইটা কিন্তু কি সেম জায়গাতে ছিল, জাস্ট পুন্ড্রর পার্থক্য কি, পুন্ড্র হচ্ছে সবচেয়ে প্রাচীনতম, সবচেয়ে প্রাচীনতম, সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা, পুন্ড্র। বঙ্গ, তারপর হচ্ছে বঙ্গ। বঙ্গ কোথায়, আমাদের বর্তমান ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ আর হচ্ছে খুলনা বিভাগ। কয়টা বিভাগ, ঢাকা, ময়মনসিংহ, তারপর হচ্ছে এই যে কুমিল্লা, ফরিদপুরে কিছু আছে, আর হচ্ছে এদিক দিয়ে কি আছে, খুলনা বিভাগে, খুলনা বিভাগের কিছু অংশতে পড়ছে কি, বঙ্গ। তারপর হচ্ছে সমতট। সমতট, সমতট কোথায় পড়ছে, বৃহত্তর কুমিল্লাতে, আর হচ্ছে নোয়াখালীর কিছু অংশতে সমতট পড়ছে। আর সমতটের রাজধানীর নাম কি ছিল, বড়কামতা, কামতা। সমতটের রাজধানীর নাম হচ্ছে বড়কামতা। আর এই যে গৌর, গৌর তো তোমাদেরকে দেখাইছি, এই যে গৌর জনপদ রাজশাহী জেলার শুধুমাত্র একটি, একটি রাজশাহী বিভাগের একটি জেলা ছিল, নাম কি, চাঁপাইনবাবগঞ্জ। কি, এই যে একটি জেলাতেই কি ছিল, এই গৌর জনপদ ছিল। আর বাকিটা পড়েছিল হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের মালদহ। এই যে এগুলো কিন্তু ভারতের, মালদহ, মুর্শিদাবাদ, তারপর হচ্ছে বীরভূম, বর্ধমান, এগুলো কিন্তু ভারতের। তোমরা জাস্ট শুধু এই নামটা মনে রাখবে, মুর্শিদাবাদ। কি, মুর্শিদাবাদ নামটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। বাকিগুলো জাস্ট একবার দেখবে। তারপর হচ্ছে রাঢ় জনপদ। রাঢ় জনপদ কোথায় ছিল, খুলনার পাশে যে দেখাইছি, খুলনা বিভাগের পাশে ছিল হচ্ছে রাঢ় জনপদ। আর এই যে হরিকেল, হরিকেল হচ্ছে সিলেট আর হচ্ছে চট্টগ্রাম, দুইটা অঞ্চলে কি ছিল, এই হরিকেল জনপদ। তারপরে আচ্ছা গৌর, এই জনপদগুলো হচ্ছে তোমরা ভালো করে পড়বে, এই যে এখানে যেগুলো আমি হচ্ছে দেখাই দিছি। এবার চলো তোমাদেরকে বাংলাদেশের যে এই যে অঞ্চলগুলো, অঞ্চলগুলোর হচ্ছে রাজধানীর নাম কি ছিল। এই যে তারপর আরো কিছু জনপদ আছে, যেমন হচ্ছে কি তাম্রলিপি। এই যে এই জনপদগুলো হচ্ছে তোমার তত বেশি দরকার নাই, তোমরা জাস্ট এই যে এইগুলা বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষাতে আসে না তত, কিন্তু জাস্ট তোমরা যে দেখে নিবে। তাম্রলিপি, তাম্রলিপি কোথায় ছিল, পশ্চিমবঙ্গে। এগুলো হচ্ছে কি ভারতে। এই যে চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ তো কোথায়, বরিশালে। বরিশালে, এটা ভালো করে পড়বে। বিক্রমপুর, এই জনপদ তত বেশি বড় জনপদ ছিল না, একবার দেখে নিবে। আরাকান, এটা কোথায় ছিল, এটা হচ্ছে মিয়ানমারে ছিল। তারপর হচ্ছে কামরূপ, কামরূপ কি, এটা ভারতের জনপদ। সপ্তগ্রাম, এটা বেশি তত বেশি ইম্পর্টেন্ট না, একবার জাস্ট দেখে নিবে। এখান থেকে কি করবে, এই চন্দ্রদ্বীপটা ভালো করে পড়বা।
আচ্ছা, তোমরা নোট করতেছো তো? আমি যেগুলো দিচ্ছি তোমরা কিন্তু সবগুলো হচ্ছে নোট করবে, নোট করতে হবে, কিন্তু নোট না করলে কিন্তু এই বুঝতে পারবে না। সবগুলা নোট করো সবগুলা। এখন হচ্ছে রাজধানী, এই যে প্রত্যেকটার এই যে প্রাচীন জনপদ, প্রাচীন জনপদ থেকে মূলত কোন টাইপের প্রশ্ন আসে? এই যে প্রাচীন জনপদ যে পড়তেছো, এগুলো থেকে কোন রকমের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে? 2-3 রকমের প্রশ্ন আসে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে অবস্থান। কি আসবে? অবস্থান। এই যে বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর অবস্থান, যেমন হচ্ছে তোমার প্রশ্নতে আসবে হচ্ছে হরিকেল জনপদ বাংলাদেশের কোন অঞ্চলে? এই যে হরিকেল জনপদ বাংলাদেশের কোন অঞ্চলে? অপশনে দিবে রংপুর, নাকি রাজশাহী, নাকি হচ্ছে তোমার এই যে বরিশাল, নাকি সিলেট। উত্তর কি হবে? হরিকেল জনপদ। উত্তর কি হবে? সিলেটে। সেম ভাবে সমতট জনপদ বাংলাদেশের কোন অঞ্চলে? প্রশ্নতে আসবে কি সমতট জনপদ বাংলাদেশের কোন অঞ্চলে? উত্তর কি হবে? সমতট জনপদ বাংলাদেশের কোন অঞ্চলে? কমেন্টে জানাও তো, দ্রুত জানাও। এই রংপুর, রাজশাহী, কুমিল্লা, নাকি হচ্ছে কি বগুড়া, কোন জায়গায় হবে সমতট? এরকম টাইপের হচ্ছে তোমার প্রশ্ন আসবে। তারপর আরেকটি প্রশ্ন আসবে, সেটি হচ্ছে কি রাজধানী। কি আসবে? রাজধানী। এই যে প্রাচীন যে জনপদ গুলো ছিল, এই প্রত্যেকটা জনপদের কি কিন্তু আলাদা আলাদা করে একটি রাজধানী ছিল। কি ছিল? রাজধানী ছিল। এখন তোমাদেরকে হচ্ছে আমি অবস্থান তো প্রথমে আমি দেখলাম যে হচ্ছে কোন জনপদের অবস্থান হচ্ছে কোন জায়গাতে। এবার চলো, এবার হচ্ছে আমি রাজধানীগুলো লিখে দিই। রাজধানী হবে কি? পুন্ড্রের রাজধানীর নাম কি? পুন্ড্রবর্ধন। কি বর্ধন? পুন্ড্র পুন্ড্রবর্ধন অথবা কি নগর, দুইটা সেমি, পুন্ড্রবর্ধন অথবা নগর। তারপর হচ্ছে এই যে সমতট, সমতটের রাজধানীর নাম কি? বড় কামতা। কি? বড় কামতা। সমতটের রাজধানীর নাম কি হচ্ছে? বড় কামতা। আর এই যে গৌড়, গৌড়ের রাজধানীর নাম কি? কর্ণ সুবর্ণ। কি? কর্ণ সুবর্ণ। গৌড়ের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। আর এই যে এখানে বঙ্গ, বঙ্গের রাজধানীর নাম কি ছিল? তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত। নাম কি? তাম্রলিপ্ত। এই তাম্রলিপ্ত কিন্তু একটা বন্দর ছিল। কি ছিল? একটি বন্দর, যাকে বাংলার সবচেয়ে প্রাচীন বন্দর, একটি বন্দর ছিল। এই বন্দর কি বলা হয়? প্রাচীনতম বন্দর। কিতম? প্রাচীনতম বন্দর। এই বাংলার প্রাচীনতম বন্দরের নাম হচ্ছে এই তাম্রলিপ্ত। এই জিনিসগুলো হচ্ছে তোমরা নোট করে নাও। তারপরে যে এখানে কিন্তু আরেকটা দেখেছিলাম, কি জনপদ? রাঢ় জনপদ। এই যে এই পাশে একটা জনপদের নাম ছিল কি? রাঢ়। কি? রাঢ় জনপদ। এই রাঢ় জনপদের রাজধানীর নাম কি ছিল? কুটিবর্ষ। কি বর্ষ? কুটিবর্ষ। রাঢ় জনপদের নাম হচ্ছে কি বর্ষ? কুটিবর্ষ। এই যে এই রাজধানীগুলো হচ্ছে কোনটা রাজধানী কোনটা, তোমরা দ্রুত নোট করো, দ্রুত নোট করো। নোট করে হচ্ছে জানাও যে তোমাদের নোট ডান হয়েছে। তারপরে আমি পরবর্তী টপিকের দিকে যাব। আচ্ছা, তোমাদের নোট করা শেষ হয়েছে? তোমরা শেষ হলে হচ্ছে আমাকে জানাও, আমি হচ্ছে পরবর্তীতে যাব। এই যে এই হরিকেল, হরিকেলের কিন্তু কোনো নির্দিষ্ট রাজধানী এ পর্যন্ত পাওয়া যায়নি, যার কারণে হরিকেলের রাজধানী দেয়নি। সবচেয়ে বেশি এর রাজধানী আসবে হচ্ছে পুন্ড্রের রাজধানী কি ছিল, আর হচ্ছে গৌড়ের রাজধানী কোনটা ছিল। ঠিক আছে? আর হচ্ছে এই যে সমতট, সমতটের রাজধানীর নাম কি ছিল? কর্ণ সুবর্ণ। এটা কিন্তু বহুবার পরীক্ষাতে আসছে, অনেকবার পরীক্ষাতে আসছে। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা হচ্ছে পরবর্তী এর দিকে যাব। কোটি বর্ষ, ঠিক আছে তোমরা, হ্যাঁ আচ্ছা ডান, লেখা হয়ে গেছে। এবার হচ্ছে আমি পরবর্তী স্লাইডের দিকে যাচ্ছি। এই যে এতটুকু তো তোমাদেরকে দেখাইছি। এবার চলো গুরুত্বপূর্ণ তথ্য কণিকা। এই যে তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত যে তোমাদেরকে পড়ালাম বাংলাদেশের প্রাচীন জনপদগুলা, প্রাচীন জনপদ থেকে কিন্তু কিছু কিছু প্রশ্ন আসে, কিছু কিছু প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের প্রাচীন জনপদ রিলেটেড সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আমি এখানে ইয়ে করে দিয়েছি, নোট করেছি। এটার নাম কি? যে পুন্ড্র। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এটা একটু কারেকশন করে নিবে। সবচেয়ে প্রাচীন জনপদ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি 3 স্টার দিয়ে দিলাম। নাম কি? পুন্ড্র। কি নাম? পুন্ড্র। ঠিক আছে? তারপরে আরেকটা প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট। সর্বপ্রথম এই যে বঙ্গ, আমরা যে হচ্ছে বাংলা, বাংলা আর হচ্ছে বঙ্গ, এই যে বঙ্গ নামটা বলি, বঙ্গ নামটা সর্বপ্রথম কোথায় পাওয়া যায়? এই যে ঋগ্বেদ ঐতিহ্য আরণ্যক গ্রন্থে। কোথায়? ঋগ্বেদ ঐতিহ্য আরণ্যক
গ্রন্থে সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায়? সর্বপ্রথম কি বঙ্গদেশের নাম পাওয়া যায়? তারপরে এই যে আরেকটা প্রশ্ন, এটা বাংলার আদি জনপদগুলোর জনগোষ্ঠীর ভাষা ছিল কি? অস্ট্রিক। এই যে অস্ট্রিক জাতি, প্রথম কি ছিল? নেগ্রিটো, দ্বিতীয়ত অস্ট্রিক। বাংলাদেশের আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল? এই অস্ট্রিক জাতির নাম অনুসারে কি ছিল ভাষা? কিসের নাম অনুসারে? তাদের জাতির নাম অনুসারে তাদের ভাষার নাম দেওয়া হয়েছিল, জাতির নাম অনুসারে। জাতির নাম অনুসারে হচ্ছে অস্ট্রিকদের ভাষার নাম কি ছিল? অস্ট্রিক। তারপর হচ্ছে এই যে এভাবে এইগুলো হচ্ছে, এইগুলো প্রশ্ন জাস্ট তোমরা হচ্ছে বাসাতে দেখে নিবে, বাসাতে দেখলে হচ্ছে তোমাদের এই যে। তারপর আরেকটা প্রশ্ন, এই যে হিউয়েন সাংয়ের বিবরণ অনুসারে কামরূপের যে জনপদ ছিল সমতট, এই সমতট যে জনপদ, সমতট জনপদ কোথায়? সমতট কোথায়? মাত্র কিন্তু পড়াইছি, সমতট কোথায় তোমরা জানাও, কমেন্টে জানাও সমতট কোথায়। আচ্ছা, এই সমতট, সমতট জনপদ বাংলাদেশের কোন জায়গায়? তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি। এই যে সমতট, সমতট কোথায়? তাড়াতাড়ি জানাও। সমতটের অবস্থান, সমতট জনপদের অবস্থান বাংলাদেশের কোন অঞ্চলে? এই যে সিমলা বলছে কুমিল্লা, ঠিক আছে, আরে আরেকজন বলছে হচ্ছে কুমিল্লা। এই যে কোথায়? কুমিল্লাতে। কুমিল্লা, শুধু কুমিল্লা না, এই যে তোমরা কিন্তু শুধু কুমিল্লা লিখতেছো, শুধু কুমিল্লা না, কুমিল্লা পাশাপাশি কি নোয়াখালীর কিছু অঞ্চল। কোন জেলা? নোয়াখালী। কুমিল্লা ও নোয়াখালী দুইটা অঞ্চলেই কিন্তু কি রয়েছিল? এই সমতট, ঠিক আছে। তারপর হচ্ছে সমতট রাজ্যের রাজধানী কোথায় ছিল? বড়কামতা। এই যে রাজধানীর নাম কি? বড়কামতা। সমতটের রাজধানী, রাজধানী। তারপর হচ্ছে এই যে এইগুলো হচ্ছে, বাকিগুলো হচ্ছে তোমরা জাস্ট একবার করে পড়ে নিবে, বাসাতে একবার গুলো পড়ে নিবে। আমি যেগুলো হচ্ছে তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে আর বাকিগুলো হচ্ছে জাস্ট একবার পড়ে নিবে। এইবার চলো, আমরা তো প্রথম দেখলাম যে হচ্ছে জনপদ গুলো ছিল। এখন আসো বাংলার যে প্রাচীন জনপদ গুলা ছিল, সে প্রাচীন জনপদ গুলায় কোন কোন রাজারা শাসন করত? যেমন তোমরা দেখো, তোমরা কিন্তু এই যে পড়ছো যে মৌর্য, তারপর হচ্ছে গুপ্ত, তারপর হচ্ছে শশাঙ্ক, তারপর হচ্ছে পাল রাজা, তারপর হচ্ছে সেন রাজা। এক এক সময় কিন্তু এইসব জনপদ গুলা এক এক রাজারা শাসন করত, এবং সেই সময় রাজাদের শাসন যে সময় করত, সেই সময় কি এক একজন এক এক বংশের ছিল। সেই সময় তাদের রাজবংশগুলার নাম কিন্তু, রাজবংশগুলার নাম অনুসারে এই নামগুলো হতো। এবার চলো যে প্রাচীন বাংলা জনপদ গুলাতে কোন কোন রাজবংশের শাসন ছিল, কোন কোন রাজবংশের শাসন ছিল। এই যে দেখো, এখানে হচ্ছে সময়কাল, এখানে রাজবংশ, এখানে হচ্ছে শাসক, এখানে হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। ধরো আমাদের প্রাচীন বাংলায় সর্বপ্রথম সবচেয়ে প্রাচীন যে শাসক, তারা কোন রাজবংশের ছিল? মৌর্য। সবচেয়ে প্রাচীন, যে প্রাচীনতম, প্রাচীনতম শাসক কারা ছিল? মৌর্য। প্রাচীনতম শাসক কারা ছিল? মৌর্য। আর মৌর্য বংশের সর্বপ্রথম শাসক কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। শাসকের নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথম শাসক বা প্রথম রাজা, মৌর্য বংশের প্রথম রাজা কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে মৌর্য বংশকে তোমার হচ্ছে বাংলা থেকে উৎখাত করে আরেকটি বংশ আসে, সেটি কি? প্রথম ছিল হচ্ছে মৌর্য, দ্বিতীয়ত এই মৌর্য বংশকে একটি কি যুদ্ধের মাধ্যমে তাদেরকে হারায় তাদেরকে হচ্ছে ক্রস করে দেয়, তাদেরকে হচ্ছে মাইনাস করে দেয় বাংলা থেকে। কোন জনপদ, কোন রাজবংশ? গুপ্ত রাজবংশ। কোন রাজবংশ? গুপ্ত রাজবংশ। এই যে গুপ্ত রাজবংশের বিখ্যাত রাজার নাম কি ছিল? সমুদ্রগুপ্ত। কি ছিল? সমুদ্রগুপ্ত। তারপরে এই যে এই গুপ্ত রাজবংশ, সেই গুপ্ত রাজবংশকে তোমার আবার পরাজিত করে বাংলাকে দখল করে নেয় কে? এই যে শশাঙ্ক। কি? শশাঙ্ক, রাজা শশাঙ্ক। এই শশাঙ্ক রাজবংশের রাজার নাম কি ছিল? রাজা শশাঙ্ক। আবার এই শশাঙ্ককে কি পরাজিত করে, শশাঙ্ককে পরাজিত করে কোন রাজবংশ? পাল। কারা করে? পাল। আবার এই পাল রাজবংশকে পরাজিত করে কারা? সেন। এগুলো ছিল কি বাংলায়, বাংলার হচ্ছে প্রাচীন শাসনামল। সর্বপ্রথম কারা ছিল? মৌর্য। মৌর্যকে পরাজিত করে কারা? গুপ্ত। গুপ্তকে পরাজিত করে হচ্ছে শশাঙ্ক। শশাঙ্ককে পরাজিত করে ক্ষমতায় আসে পাল। পালদেরকে সর্বশেষ ক্ষমতা এই পরাজিত করে ক্ষমতায় আসে কারা? এই হচ্ছে সেনরা। সেন বংশের বিখ্যাত রাজা বিজয় সেন, আর সর্বশেষ রাজাকে লক্ষণ সেন। দেখি সর্বশেষ,
রাজার নাম কি? লক্ষণ সেন। আর এই যে এখানে দেখো পাল বংশের একজন বিখ্যাত রাজা রয়েছে, কি? ধর্মপাল। কি? ধর্মপাল। এই ধর্মপাল হচ্ছে বাংলাদেশের একটি বিখ্যাত স্থান আছে বগুড়া একটি বিখ্যাত স্থান আছে, যে স্থানটি হচ্ছে এই ধর্মপাল তৈরি করেছিল, সেই স্থানটির নাম কি বলো? বগুড়ায় কিন্তু বাংলাদেশের বিখ্যাত একটা স্থান আছে, সেটার নাম কি? বগুড়ায় বাংলাদেশের একটি বিখ্যাত স্থান, সেই নামটা বলো তো, তাড়াতাড়ি বলো। বগুড়ার সবচেয়ে ঐতিহ্যবাহী জায়গার নাম কোনটা? দ্রুত জানাও, দ্রুত দ্রুত। বগুড়ার একটি বিখ্যাত স্থান আছে, বগুড়া, রাজশাহী বিভাগের বগুড়াতে একটি বিখ্যাত স্থান, সেই স্থানটির নাম কি? এই যে বগুড়ার একটি বিখ্যাত স্থান আছে, স্থানটির নাম কি? তোমরা তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি, এটা অবশ্যই কিন্তু তোমাদের জানার কথা। এই যে একজন লিখছে হচ্ছে বগুড়ার বিখ্যাত স্থান হচ্ছে মহাস্থানগড়, এই যে কারেক্ট, মহাস্থানগড়। এই যে বগুড়ার একটি বিখ্যাত স্থান, প্রত্নতাত্ত্বিক স্থান আছে, যার নাম কি? মহাস্থানগড়। এই মহাস্থানগড় কে করেছিল? রাজা ধর্মপাল। রাজা ধর্মপাল। এই ধর্মপাল কোন বংশের ছিল? পাল বংশের রাজা। কোন বংশের রাজা ছিল? পাল বংশের রাজা। ঠিক আছে, এইবার চলো, এবার হচ্ছে পরবর্তী স্লাইডের দিকে যাই। এই যে প্রথম, এই যে মৌর্য বংশ, আমরা কি দেখছি? মৌর্য বংশ। এবার হচ্ছে আমরা ক্রমানুসারে যাব, মৌর্য বংশের বিস্তারিত জানবো, তারপরে গুপ্ত, তারপর হচ্ছে শশাঙ্ক, তারপরে পাল, তারপর হচ্ছে কি সেন। প্রথম হচ্ছে মৌর্য, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5টি ক্রমানুসারে আমরা হচ্ছে এখন বিস্তারিত জানবো। এই যে এটা কি? বাংলার মৌর্য কি যুগ? মৌর্য যুগ। মৌর্য, বাংলার হচ্ছে মৌর্য যুগ। মৌর্য যে সাম্রাজ্য ছিল, মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত সম্রাট বা প্রথম সম্রাট কে ছিল? সম্রাট অশোক। উত্তর বাংলায় মৌর্য, এই যে মৌর্য সাম্রাজ্যের রাজার নাম কি? সম্রাট অশোক। কি ছিল? সম্রাট অশোক। আবার অশোক না, অশোক, অশোক কি ছিল? প্রথম রাজা। সম্রাট অশোক কে ছিল? হচ্ছে তোমাদের মৌর্য বংশের প্রথম রাজা। আর মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এই প্রতিষ্ঠাতা কে ছিল? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, এটা হচ্ছে ভালো করে পড়বা, চন্দ্রগুপ্ত মৌর্য। তারপর হচ্ছে প্রাচীন ভারতের সর্বপ্রথম ভারতীয় সম্রাট, নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু দুইটা, একটা হচ্ছে কি মৌর্য বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, এবং এই চন্দ্রগুপ্ত মৌর্য কি ছিল? প্রাচীন ভারতের সর্বপ্রথম সম্রাট। প্রাচীন ভারতের সর্বপ্রথম সম্রাট ছিল কি? চন্দ্রগুপ্ত মৌর্য। তো তার জিনিস কি দুইটা, সে কি এই মৌর্য বংশেরও প্রথম ছিল, আবার প্রাচীন ভারতেরও কি প্রথম ছিল। তারপরে এখান থেকে পড়বা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? চাণক্য। এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা থেকে অনেকবার প্রশ্ন আসছে। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিল? চাণক্য। চাণক্যের ছন্দনাম, চাণক্যের ছন্দনাম কি ছিল? কৌটিল্য। কি ছিল? কৌটিল্য। চাণক্যের ছন্দনাম কি? কৌটিল্য। চাণক্যের ছন্দনাম হচ্ছে তোমার কৌটিল্য। তারপরে চন্দ্রগুপ্ত, এই যে এই মৌর্যের রাজধানী, মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্রতে। পাটালিপুত্র মৌর্য বংশের রাজধানী। মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্রে। কোথায়? রাজধানীর নাম কি? পাটালিপুত্র, মৌর্য বংশের পাটালিপুত্র। তোমরা এইসব জিনিস থেকে কোন কোন জিনিসগুলো পড়বা? তোমরা হচ্ছে পড়বা হচ্ছে এই যে প্রত্যেকটা বংশের প্রথম সম্রাট অথবা প্রথম রাজা, প্রথম সম্রাট অথবা প্রথম রাজা পড়বা। দ্বিতীয়ত পড়বা হচ্ছে সেটার রাজধানী কোথায় ছিল। তৃতীয়ত পড়বা কোনো বিখ্যাত জিনিস যদি থাকে সেখানে, যেমন হচ্ছে কি মৌর্য বংশের প্রধানমন্ত্রী কে ছিল? চাণক্য, যার ছন্দনাম কৌটিল্য। এটা একটি কি বিখ্যাত একটি উক্তি। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা পড়বা। তারপরে বাকি যেগুলো আছে এগুলো তোমরা জাস্ট একবার দেখে নিবা, এগুলো তোমাদের পড়ার দরকার নাই। যেগুলো যেগুলো আমি বলছি, প্রথম সম্রাট আর হচ্ছে রাজধানী, এই দুইটা জিনিস কিন্তু পরীক্ষাতে আসে, এই দুইটা জিনিস পড়তে হবে তোমাদের। তারপর হচ্ছে গুপ্ত যুগ। এই মৌর্য বংশের পরে মৌর্য বংশকে যুদ্ধে পরাজিত করে কারা আসে? গুপ্ত বংশ। কারা আসে? গুপ্ত। এই যে গুপ্ত আসে, মৌর্যকে হচ্ছে কি করে পরাজিত করে কারা আসে? গুপ্তরা আসে।
গুপ্তদের, এই যে এখানে গুপ্ত বংশের কি পড়বা, গুপ্ত বংশের হচ্ছে এই যে গুপ্ত যুগের শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ শাসক হচ্ছে কি সমুদ্রগুপ্ত। নাম কি? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত হচ্ছে এই গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ শাসক। শাসকের নাম কি? এই যে গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে কে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত বারবার বলো, 4-5 বার বলবা, তখন দেখবে এমনিতেই তোমাদের মুখস্থ হয়ে গেছে জিনিসটা। সমুদ্রগুপ্ত। আর গুপ্ত, এই যে গুপ্ত বংশের রাজধানী কি ছিল? পাটালিপুত্র। কি ছিল? পাটালিপুত্র। তারপর আরেকটা জিনিস, এই যে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। প্রাচীন ভারতের কি বলা হয়? নেপোলিয়ন। নেপোলিয়ন। প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। এই দুইটা জিনিস পড়বা, একটা হচ্ছে তোমার এই বংশের, গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল, আর হচ্ছে গুপ্ত বংশের রাজধানী কি ছিল। শ্রেষ্ঠ শাসক হচ্ছে এই সমুদ্রগুপ্ত, আর হচ্ছে রাজধানী ছিল পাটালিপুত্র। আর এই যে এই প্রাচীন গুপ্ত বংশের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। বাকিগুলো জাস্ট একবার পড়ে নিবা, বাকিগুলো তত বেশি ইম্পর্টেন্ট না। তারপরে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এই যে এইসব যে এডিশনাল ইনফরমেশন গুলো আছে, এগুলো হচ্ছে তোমরা জাস্ট একবার বাসায় দেখে নিবা। এই সবগুলো হচ্ছে তোমাদের পড়ার দরকার নেই, একবার জাস্ট হচ্ছে তোমরা এগুলো কি দেখে নিবা। এবার চলো আমরা, প্রথম হচ্ছে কি মৌর্য, তারপরে গুপ্ত। গুপ্তর পরে কারা আছে? গুপ্তর পরে হচ্ছে এই যে গৌর। গুপ্তর পরে কোন রাজ্য? গৌর অথবা শশাঙ্ক। গৌর ও শশাঙ্ক। তারা কত নম্বর? তারা হচ্ছে 3 নম্বর। প্রথমে কে ছিল? প্রথম ছিল হচ্ছে মৌর্য, মৌর্যর পরে ছিল হচ্ছে গুপ্ত, গুপ্তর পরে হচ্ছে গৌর। গৌড়ের রাজধানী কি? মাত্র কিন্তু তোমাদেরকে বলছি গৌড়ের রাজধানী নাম কি, তোমরা এটা কমেন্টে জানাও। গৌড়ের রাজধানী, রাজধানী। গৌড় বংশ যে ছিল তার রাজধানীর নাম কি, তোমরা কমেন্টে দ্রুত জানাও। এই যে গৌড়, এই যে গৌড় রাজ্যের প্রথম এবং সার্বভৌম এবং স্বাধীন রাজা কে ছিল? রাজার নাম ছিল শশাঙ্ক। রাজার নাম কি ছিল? শশাঙ্ক। এই যে গৌড় বংশের প্রথম সার্বভৌম ও স্বাধীন, মানে স্বাধীন রাজার নাম কি ছিল? শশাঙ্ক। স্বাধীন রাজার নাম হচ্ছে তোমার শশাঙ্ক। ঠিক আছে। তারপরে যে বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা, বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজাকে? শশাঙ্ক। এই যে একটা জিনিস তোমরা মনে রাখবা, এই যে বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা, এই যে গৌড় রাজ্যের আগে যেসব রাজ্যগুলো ছিল কি ছিল? মৌর্য আর হচ্ছে গুপ্ত, তারা কিন্তু স্বাধীন ছিল না, তারা কিন্তু কি জোর জবরদস্তি করে দখল করেছিল। কিন্তু এই শশাঙ্ক কি ছিল? স্বাধীন ও সার্বভৌম। তো এটা খুব ইম্পর্টেন্ট। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হচ্ছে শশাঙ্ক। ঠিক আছে। এই যে এই গৌড় বংশের রাজা শশাঙ্কের কথা একটি বিখ্যাত লোক, নাম কি? হিউয়েন সাং। হিউয়েন সাং। হিউয়েন সাংকে, হিউয়েন সাং হচ্ছে চীনা একজন পরিব্রাজক। কি? চীনা পরিব্রাজক। পরিব্রাজক। এই যে হিউয়েন সাং, হিউয়েন সাং কি একজন ব্যক্তি, সেই ব্যক্তিটার পরিচয় কি? সে হচ্ছে কি একজন চীনা পরিব্রাজক। পরিব্রাজক মানে কি? পরিব্রাজক মানে হচ্ছে পর্যটক। আগে তোমার এই যে হিউয়েন সাং কিন্তু তোমার একটানা 40 বছর পুরা পৃথিবীকে পায়ে হেঁটে হেঁটে ঘুরছিল। পুরা পৃথিবী কিভাবে? পায়ে হেঁটে, মানে প্রত্যেকটা দেশ। এই হিউয়েন সাং হচ্ছে চীনা পরিব্রাজক, চীন থেকে পুরাটা বিশ্ব সে নিজে পায়ে হেঁটে ঘুরছিল। পরিব্রাজক মানে হচ্ছে পর্যটক। কি? পর্যটক। এই হিউয়েন সাং হচ্ছে বৌদ্ধ ধর্মের নিগ্রহকার হিসেবে অভিহিত করেছেন কাকে? শশাঙ্ককে। কাকে? শশাঙ্ককে। তারপর হচ্ছে এই যে শশাঙ্কের রাজধানী, তোমাদেরকে যে বলছে যে গৌড়ের রাজধানীর নাম কি? গৌড়ের রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। কি? কর্ণ সুবর্ণ। গৌড়ের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। আরেকটা জিনিস, এই যে এই শশাঙ্ক, রাজা শশাঙ্কের উপাধি ছিল কি? রাজা শশাঙ্কের উপাধি হচ্ছে মহাসামন্ত। কি? মহাসামন্ত।
এই যে এটা যেমন কি, এই যে আমাদের শেখ মুজিবুর রহমানের নাম, তার উপাধি কি বঙ্গবন্ধু। তারপর হচ্ছে এই একে ফজলুল হক, বাংলাদেশের যে ফজলুল হক বলা হয় তার উপাধির নাম কি, যেমন শেরে বাংলা, শেরে বাংলা একে ফজলুল হক, শেরে বাংলা কিন্তু উপাধি। ঠিক সেম এই শশাঙ্কের উপাধি কি ছিল, মহা সামন্ত। কি ছিল, মহা সামন্ত। সামন্ত মানে কি, সামন্ত মানে হচ্ছে জমিদার। কি, জমিদার। মহা সামন্ত মানে কি, মহা জমিদার অথবা মহা সম্রাট। এবার চলো, এবার হচ্ছে পরবর্তী স্লাইডের দিকে যাই। পুষ্যবতী রাজ্য। তারপরে এই যে এই শশাঙ্কর পরে, শশাঙ্কর এটাও সেম। পুষ্যবতী রাজ্য কোনটা ছিল, পুষ্যবতী রাজ্য হচ্ছে শশাঙ্ক। এখান থেকে জাস্ট একটা জিনিস ভালো করে পড়বা, একটা জিনিস কি ভালো করে পড়বা, সেটা হচ্ছে কি যে নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচীন ভারতের, এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ভারতের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় বলেছেন কে, হর্ষবর্ধন। কে বলেছে, হর্ষবর্ধন। নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়, কে বলেছে, এই যে হর্ষবর্ধন। কার শাসন আমলে বলেছে, রাজা শশাঙ্কের শাসন আমলে। রাজা কি, শশাঙ্কের শাসন আমলে। তারপরে এখান থেকে আরেকটা জিনিস বারবার পরীক্ষাতে আসে, দেখা যাচ্ছে তোমার জাহাঙ্গীরনগরের, তারপরে হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয় গুচ্ছের পরীক্ষায় প্রচুর আসছে, সেটা কি মাৎসনাই। মাৎসনাই কি, মাৎসনাই হচ্ছে একটা যুগ, রাজা শশাঙ্কের আমলে একটা যুগ ছিল। ধরো হচ্ছে রাজা শশাঙ্ক যেভাবে হচ্ছে তোমার রাজ্য পরিচালনা করতেছিল, তার লাস্ট দিক দিয়ে তাদের শত্রু, রাজা শশাঙ্কের অনেক শত্রু বলেছিল, যার কারণে সেই সময় তোমার হচ্ছে এই যে রাজা শশাঙ্কের হচ্ছে বড় বড় পদের যারা ছিল, তারা কি, যারা ছোট পদে ছিল তাদেরকে নানাভাবে কি অত্যাচার করত। এই মাৎসনাই শব্দটা কার নামের সাথে যুক্ত, শশাঙ্ক। শশাঙ্ক। মাৎসনা মানে হচ্ছে, যেমন হচ্ছে তোমার পুকুরের বড় মাছ, যেমন হচ্ছে কি মাগুর মাছ, যেমন হচ্ছে ছোট ছোট মাছকে খেয়ে ফেলে, এই মাৎসনা যুক্ত সেম। এই রাজা শশাঙ্কের সময় যখন রাজা শশাঙ্ক হচ্ছে মারা যায়, রাজা শশাঙ্ক কি মারা যায়, মারা যাওয়ার পরে তার রাজ্যের যারা হচ্ছে বড় বড় পদে ছিল তারা ছোটদের কি করতো, মেরে ফেলতো। ছোট বলতে হচ্ছে যারা নিম্ন পদস্থধারী ছিল তাদেরকে মেরে ফেলতো ক্ষমতা দখল করার জন্য। আর এটা কোন শতকে হয়েছিল, এই যে সপ্তম থেকে অষ্টম, কত শতক, সপ্তম থেকে অষ্টম শতকে, অষ্টম শতকে এই মাৎসনাই যুগ কার শাসন আমলে। এখান থেকে জাস্ট তোমরা এই যে তিনটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে মাৎসনাই যুগ কার শাসন আমলের, শশাঙ্কের। কত শতকে হয়েছিল, সপ্তম থেকে অষ্টম শতকে। এর বাইরে একটা প্রশ্ন আসবে না, তোমরা এই দুইটা জিনিস নোট করে নাও, এই দুইটা থেকে প্রশ্ন আসবে আসলে। এইবার চলো, আমাদের তো গৌড় শেষ হলো, এবার হচ্ছে কি পাল বংশ। কোন বংশ, পাল বংশ। তো এবার হচ্ছে পাল বংশ। পাল বংশ, পাল বংশের সর্বপ্রথম পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। তোমরা গোপাল তো সবাই, গোপালকে তো সবাই চিনো, গোপালকে চিনো না, গোপাল হচ্ছে গোপাল ভাঁড়। এটা কিন্তু ওই গোপাল ভাঁড় না, এই যে তোমরা যে টিভিতে গোপাল ভাঁড় দেখো, গোপাল ভাঁড়, এই গোপাল ভাঁড় কিন্তু এই যে এই পাল বংশকে কিন্তু বেস করে কি কি এই গোপাল ভাঁড়ের যে তোমরা কার্টুন দেখো সোনি আটে, এই কিন্তু এই গোপাল ভাঁড়ের কার্টুনটি কিন্তু দেখো। এই পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল, গোপাল। প্রতিষ্ঠাতা কে ছিল, গোপাল। আরেকটা জিনিস, তিনি এই গোপাল হচ্ছে সর্বপ্রথম প্রথম বাংলায় বংশানুক্রমিক কি, বংশানুক্রমিক শাসন চালু। এই যে পাল বংশের প্রতিষ্ঠাতাকে, পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, আর গোপাল হচ্ছে সর্বপ্রথম বাংলায় বংশানুক্রমিক শাসন চালু করে। বংশানুক্রমিক শাসন কি মানে হচ্ছে, প্রথম হচ্ছে বাবা, তারপর হচ্ছে ছেলে, তারপরে ছেলের ছেলে, তারপরে ওর ছেলে হচ্ছে রাজ করবে বা রাজত্ব করবে, এটাকে বলা হয় কি বংশানুক্রমিক। তো এই বংশানুক্রমিকের যে শাসন ব্যবস্থা সেটি চালু করেছে কে, এই
পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল হচ্ছে বংশানুক্রমিক শাসন ব্যবস্থা কি চালু করছে। আর তিনি একটা বিহার স্থাপন করছিল, বিহার তৈরি করছে, নাম কি উদন্ত বিহার প্রতিষ্ঠা করছে। তারপরে এই পাল বংশের গোপাল মারা যাওয়ার পরে, গোপাল মারা যাওয়ার পরে পাল বংশের রাজা হয় বা ইয়া হয় কে ধর্মপাল। কি হয়? ধর্মপাল। ধর্মপাল, এই ধর্মপাল হচ্ছে কি পাল বংশের শ্রেষ্ঠ রাজা, শ্রেষ্ঠ সম্রাট অথবা রাজা, শ্রেষ্ঠ সম্রাট। এই গোপালকে কি, এই ধর্মপালকে কি বলা হয়? এই যে প্রথম কে ছিল? প্রথম ছিল হচ্ছে গোপাল। দ্বিতীয়ত কি হয়েছে? দ্বিতীয়ত হয়েছে ধর্মপাল। ধর্মপাল কি, এই যে গোপাল হচ্ছে প্রতিষ্ঠাতা পাল বংশে, আর ধর্মপাল হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট। ধর্মপালকে শ্রেষ্ঠ সম্রাট বা নরপতি বলা হয়। কি? নরপতি অথবা হচ্ছে সবার রাজা, শ্রেষ্ঠ সম্রাট বা নরপতি। আর এই ধর্মপাল একটি বিখ্যাত জিনিস বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে, সেটার নাম কি? মহাস্থানগড়। এই যে বগুড়াতে তোমরা দেখো না মহাস্থানগড়, এই মহাস্থানগড় কে স্থাপন করছে? ধর্মপাল। মহাস্থানগড় হচ্ছে এই ধর্মপাল। ঠিক আছে, এই যে এই দুইটা জিনিস। তারপরে ধর্মপালের পরে আরেকজন সম্রাট বাংলাদেশে আসে, এই যে এই পাল বংশে, তার নাম কি? তার নাম হচ্ছে দ্বিতীয় মহিপাল। কি? মহিপাল। এই যে দ্বিতীয় মহিপাল। মহিপালের সময় জাস্ট একটা জিনিস মনে রাখবা, একটা বিদ্রোহ হয়েছিল, বিদ্রোহটার নাম কি? কৈবর্ত বিদ্রোহ। কি? কৈবর্ত বিদ্রোহ। এই কৈবর্ত মানে কি? কৈবর্ত মানে হচ্ছে তোমার এই যে জেলে কৃষক আর হচ্ছে শ্রমজীবী, জেলে কৃষক শ্রমজীবীদেরকে কি বলা হয়? কৈবর্ত বলা হয়। এই জেলে কৃষকরা মহিপালের সময়, কি মহিপালের শাসনামলে একটা বিদ্রোহ করে, যাকে বলা হয় কি? কৈবর্ত বিদ্রোহ। তো এইখান থেকে পাল বংশ থেকে এই জিনিসগুলো জাস্ট পড়বা। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, আর এই গোপাল কি করছে? বাংলায় সর্বপ্রথম বংশানুক্রমিক শাসন চালু করছে। তারপরে পাল বংশের দ্বিতীয় সম্রাটকে ধর্মপাল। ধর্মপালকে কি বলা হয়? পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট। কি বলা হয়? শ্রেষ্ঠ সম্রাট। আর এই ধর্মপাল কি করছে? মহাস্থানগড় স্থাপিত করছে। তারপরে ধর্মপালের পরে আরেকজন সম্রাট ছিল 3 নাম্বার, তার নাম কি? দ্বিতীয় মহিপাল। তার নামই কিন্তু দ্বিতীয় মহিপাল, সে কিন্তু দ্বিতীয় সম্রাট না, তার নাম হচ্ছে দ্বিতীয় মহিপাল। তো দ্বিতীয় মহিপাল বাংলাদেশের কততম সম্রাট ছিল? তৃতীয়। আর তার সময় একটা বিদ্রোহ হয়েছে, নাম কি? কৈবর্ত বিদ্রোহ। এই 3টা জিনিস তোমরা ভালো করে নোট করে রাখো। আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী স্লাইডের দিকে যাই। তারপরে পাল বংশের সম্পর্কে একটু, এই যে পাল বংশের আরেকটা জিনিস হচ্ছে পাল বংশের রামপালের, তারপরে কি চতুর্থ ছিল কে? চতুর্থ পাল বংশের চতুর্থ রাজা কে ছিল? রামপাল। চতুর্থ এবং শেষ রাজা, চতুর্থ এবং কি শেষ রাজা, চতুর্থ এবং শেষ রাজা, তিনি ছিলেন পাল বংশের শেষ রাজা। কি ছিলেন? পাল বংশের শেষ রাজা। পাল বংশের রাজারা কিন্তু বাংলায় সবচেয়ে বেশি শাসন করেছে, তারা সবচেয়ে বেশি সময় ধরে শাসন করেছে, সবচেয়ে বেশি সময়। কি? সবচেয়ে বেশি সময় ধরে শাসন করছে, বেশি সময় ধরে কারা শাসন করেছে? পাল বংশের রাজারা। বলতো কেন? কারণ তারা হচ্ছে বংশানুগতিক ভাবে তারা এই রাজা চুজ করতো, যার কারণে সবচেয়ে বেশি সময় কারা শাসন করছে? পাল রাজারা। আর পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের শেষ রাজার নাম কি? রামপাল। এই রামপালকে পাল বংশের শেষ রাজা, রামপাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা। আর পাল রাজারা, পাল বংশের সবাই কোন ধর্মের ছিল? পাল বংশের সবাই হচ্ছে বৌদ্ধ ধর্মের। কোন ধর্মের? বৌদ্ধ। আর সর্বশেষ রাজাকে রামপাল। এই যে এই রামপাল কিন্তু একটা বিখ্যাত স্থান তৈরি করছে, রামপাল কি একটা বিখ্যাত স্থান তৈরি করছে, তার নাম কি ছিল? তোমার সোমপুর বিহার। কি বিহার? সোমপুর বিহার। এই সোমপুর বিহার কোথায়? তাড়াতাড়ি কমেন্টে জানাও যে আমাদের সোমপুর বিহার, যে এই সোমপুর বিহারের অবস্থান কোথায়? সোমপুর বিহারের অবস্থান কোথায়? কমেন্টে জানাও, দ্রুত জানাও। আমাদের যে সোমপুর বিহারের অবস্থান হচ্ছে কোথায়? নওগাঁয়, রাজশাহী জেলার নওগাঁয় হচ্ছে তোমার মহাস্থানগড়ের পাশেই এই সোমপুর বিহার ছিল। ঠিক আছে, এই যে তারপর হচ্ছে যে বাকি ইনফরমেশন গুলো এখান থেকে তোমরা জাস্ট হচ্ছে পড়ে নিবে, এগুলো যা পড়াইছি সেগুলোই তোমরা এখান থেকে একবার করে পড়ে নিবে।
তারপরে চলো পরবর্তী স্লাইডের দিকে যাই। সেন বংশ। তো পাল বংশ শেষ হলো, পাল বংশের পরে কোন বংশ আসছে? সেন। তো সেন বংশ হচ্ছে সবার শেষ বংশ বা সবার শেষ, যে বাংলাদেশের যে রাজাদের আমলে সবার শেষ কে ছিল, কোন বংশ ছিল? এই সেন। সেন বংশের রাজত্ব ছিল সবার শেষে, ঠিক আছে। এই সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। প্রতিষ্ঠাতা হচ্ছে কে? সামন্ত সেন। সামন্ত সেন হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। কি সেন? সামন্ত সেন হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা। তারপরে বিজয় সেন। এখান থেকে হচ্ছে বিজয় সেনের একটা পড়বা। বিজয় সেন হচ্ছে কি? এই বিজয় সেন হচ্ছে সেন বংশেরই একজন রাজা, যে হচ্ছে বাংলাকে সর্বপ্রথম একক শাসনের অধীনে আনে। কি? একক শাসনের অধীনে, মানে পুরো বাংলাকে একাই শাসন করছে কে? বিজয় সেন। কোন সেন? বিজয় সেন। সেন বংশের রাজা বিজয় সেন পুরো বাংলাকে একই সাথে শাসন করছে, ঠিক আছে। তারপরে বাকিগুলো যাচ্ছে তোমরা যাচ্ছে একবার দেখে নিবা। পরে হচ্ছে লক্ষণ সেন। এই সেন কে ছিলেন? লক্ষণ সেন হচ্ছে সেন বংশের সর্বশেষ রাজা। সেন বংশের সর্বশেষ রাজা। এই সবগুলো তোমাদের পড়তে হবে না, তোমরা জাস্ট এই সেন বংশ, এই বংশগুলা, যে বাংলাদেশের যে বংশগুলা ছিল, বংশগুলার সর্বপ্রথম রাজা কে ছিল, সর্বশেষ রাজা কে ছিল, তাদের রাজধানী কোথায় ছিল, এবং তাদের সাথে যদি কোনো বিখ্যাত কোনো গ্রন্থ থাকে সেগুলো জাস্ট পড়বা। সর্বশেষ রাজা কে ছিল সেন বংশে? লক্ষণ সেন। লক্ষণ সেন কে ছিল? সেন বংশের সর্বশেষ রাজা। এই যে এখানে দেখো, সেন বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা কে? হেমন্ত সেন। সেন বংশের সর্বপ্রথম স্বাধীন রাজা হচ্ছে বিজয় সেন। এই যে এই ইনফরমেশন গুলো এখান থেকে পড়বা। এবার চলো পরবর্তী স্লাইড যাই। এই যে সেন বংশ সম্পর্কে হচ্ছে তোমরা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো এখানে দিয়ে দিছি, এখান থেকে তোমরা জাস্ট একবার পড়ে নিবে। এইবার চলো, এই যে আমাদের যে বংশগুলো ছিল সেগুলার রাজধানী কোথায় ছিল? ধরো প্রাচীন আমলে হচ্ছে এই যে মুঘল আমলে তোমাদেরকে এখন পর্যন্ত কিন্তু আমরা কি এই মৌর্য, গুপ্ত, তারপরে হচ্ছে গৌড়, পাল আর হচ্ছে সেন, কয়টা বংশ পড়েছি? 5টা বংশ। এবার হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে পড়াবো হচ্ছে বাংলাদেশের মুঘল সাম্রাজ্য। কোনটা? বাংলাদেশের মুঘল সাম্রাজ্য। বাংলাদেশের মুঘল সাম্রাজ্য এবং হচ্ছে বাংলাদেশের মুসলিম শাসন। মুসলিম শাসন। তারপরে এই যে মুসলিম শাসন, তারপরে এই যে দেখো, তারপরে আসবে কি? ব্রিটিশ শাসন। কি শাসন? ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসনের পরে কি আসবে? বাংলাদেশের এই যে মুক্তিযুদ্ধ অথবা ভারত ভাগ। মুক্তিযুদ্ধ আর হচ্ছে পাকিস্তান মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে ভারত ভাগ। এটা হচ্ছে তোমার মূলত সিকোয়েন্স। যেমন হচ্ছে প্রাচীন বাংলার শাসন, প্রথমে কি হচ্ছে? প্রথম হচ্ছে প্রাচীন বাংলার শাসন, বাংলার এই যে এই সিকোয়েন্সটা যদি তুমি বুঝতে পারো, তখন কিন্তু তুমি ইতিহাসগুলো মানে কিভাবে আসছে একটা ধাপটা যদি বুঝতে পারো, তোমার কিন্তু সমস্যা থাকবে না। দেখো, বাংলাদেশ, এই যে আমাদের যে বাংলাদেশ সাম্রাজ্য ছিল, সেখানে কিন্তু এই যে প্রথমে কি ছিল? প্রাচীন বাংলার শাসন। তো আজকে আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলো কি? প্রাচীন বাংলার শাসন। তো প্রাচীন বাংলায় কারা কারা ছিল? প্রাচীন বাংলায় ছিল হচ্ছে তোমার এই যে এই মৌর্য, তারপর হচ্ছে গুপ্ত, গৌড়, তারপরে কি ছিল? পাল আর হচ্ছে সেন। এইগুলা কি ছিল? এগুলো হচ্ছে এই প্রাচীন বাংলার শাসন। তার পরবর্তীতে প্রাচীন বাংলা যখন শাসনগুলো শেষ হয় বা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শাসন শেষ হয়, তখন শুরু হয় কি? মুঘল শাসন অথবা এই যে মুঘল শাসন, যেমন হচ্ছে আকবর, বাবর, তাদের শাসনামল শুরু হয়। তাদের শাসনামলের পরে বাংলাদেশে শুরু হয় কি? মুসলিম শাসন। মুসলিম শাসনের পরে বাংলাদেশে আসে কি? এই সিরাজউদ্দৌলার যে পতনের মাধ্যমে মুসলিম শাসক কারা ছিল, যেমন হচ্ছে সিরাজউদ্দৌলা নবাব, তাদের পরাজয়ের মাধ্যমে বাংলাদেশের কাদের শাসন আসে? ব্রিটিশ শাসন। 200 বছরের ব্রিটিশ শাসন। 200 বছরের ব্রিটিশ শাসনের পরে কি 1947 সালে ভারত আর পাকিস্তান ভাগ হয়। তারপরে কি হয়? পাকিস্তান আর পূর্ব পাকিস্তান দুইটা অংশে বাংলাদেশ ছিল। 71-এ সর্বশেষে 1971 সালে কি হয়? আমাদের এই বাংলাদেশের জন্ম হয়, বা আমাদের বর্তমান যে বাংলাদেশ সেটার উৎপত্তি হয়। তো তোমরা দেখো, তোমরা যদি এই সিকোয়েন্সটা বুঝতে পারো, প্রথম কি শাসন ছিল? প্রাচীন বাংলার শাসন,
এই প্রাচীন বাংলার শাসন পন্থা মৌর্য, গুপ্ত, গৌড়, পাল ও সেন। তারপরে কি ছিল? মুঘল শাসন। তারপরে মুসলিম শাসন, ব্রিটিশ শাসন, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধর কত 1971-এর পরে বর্তমানে বাংলাদেশ। এই বাংলাদেশে বর্তমানে কাদের শাসনের আন্ডারে আছে? এই ডক্টর ইউনূসের। তো এটি হচ্ছে এই বাংলাদেশের শাসনামলের সিকোয়েন্সটা। আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদেরকে হচ্ছে প্রাচীন বাংলার মুঘল শাসন এবং বাংলার হচ্ছে মুসলিম শাসন, কি শাসন দেব? মুঘল আর হচ্ছে মুসলিম। মুঘল শাসনামল আর হচ্ছে মুঘল শাসন, তারপর হচ্ছে মুসলিম, প্রাচীন বাংলার মুসলিম শাসন, মুসলিম শাসন। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, এই যে একটা সময় ছিল যখন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইসব বাংলাদেশের, এই যে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। যেমন হচ্ছে ঢাবিতে দেখা যাচ্ছিল কি, এই যে 5ই আগস্টের আগে, 5ই আগস্ট বলতে কি শেখ হাসিনা যাওয়ার আগে কিন্তু ঢাবিতে 10টা প্রশ্ন, কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন আসতো কিসে থেকে? মুক্তিযুদ্ধ থেকে। কোন জায়গা থেকে? মুক্তিযুদ্ধ থেকে। মুক্তিযুদ্ধ থেকে। মুক্তিযুদ্ধের কোন কোন টপিক? মুক্তিযুদ্ধের দেখা যাইতেছে কি এই যে বঙ্গবন্ধু টপিক থেকে কয়টা আসতো? বঙ্গবন্ধু টপিক থেকে তোমার 6টা থেকে 7টা প্রশ্ন থাকতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা হচ্ছে কবে? আগস্টের আগের দিকে। কিন্তু বর্তমান সময় কিন্তু দেখা যাইতেছে কি তোমার এই যে বিগত বছরের প্রশ্নতে কি এই মুক্তিযুদ্ধ থেকে কিন্তু কি বাংলাদেশের খুবই কম প্রশ্ন আসছে। কয়টা প্রশ্ন? 3টা থেকে 4টা প্রশ্ন আসছে, বা 2টা প্রশ্ন আসছে। বেশি প্রশ্ন আসছে কোনগুলো থেকে? এই যে এই মুঘল শাসনামল, তারপরে বাংলার শাসনামল এবং প্রাচীন শাসনামল থেকে কি সবচেয়ে বেশি কিন্তু প্রশ্ন আসছে। যার কারণে তোমরা যারা এবার ভর্তি পরীক্ষা দিবা, এই যে প্রাচীন বাংলার শাসনামল কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই যে টপিকগুলো হচ্ছে খুবই ভালো করে কিন্তু পড়তে হবে। তো আজকের ক্লাসে হচ্ছে আমি যে তোমাদেরকে যে স্লাইডগুলো দিলাম, যে টপিকগুলো দিলাম, এটা খুবই ভালো করে শেষ করবা। এবং প্রত্যেকটা টপিক শেষ করার পরে তোমাদেরকে আমরা হচ্ছে শুক্রবারে যখন উইকলি টেস্ট নিব, তোমাদেরকে এমসিকিউ দিব, এমসিকিউ সলভ করবা। তার আগে হচ্ছে এই টপিকগুলো ভালো করে পড়বা। আর আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, তোমরা ম্যাপটা কিন্তু প্রত্যেক দিন 30 মিনিট অথবা 1 ঘন্টা করে পড়বা। মিনিমাম হচ্ছে 30 মিনিট করে ম্যাপটা পড়তে হবে না, জাস্ট হচ্ছে দেখবা। ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই। আচ্ছা আচ্ছা, তুমি হচ্ছে এই মহাসিন জিজ্ঞেস করছো যে পরীক্ষার সময় মাৎসনাই শব্দটা, আচ্ছা তোমার এটা হচ্ছে আমি ক্লিয়ার করে দেই। মাৎসনাই মানে কি এটা তো আমি বলেছি, তারপর আবার বলি। মাৎসনাই শব্দটা, হ্যাঁ, মাৎসনাই দ্বারা কি বোঝায়? মাৎসনাই দ্বারা হচ্ছে বোঝায় যেমন হচ্ছে পুকুরে দেখবে হচ্ছে বড় মাছ, পুকুরে কি বড় মাছগুলাকে কি করে? ছোট মাছগুলাকে কি খেয়ে ফেলে। বড় মাছগুলো হচ্ছে ছোট মাছগুলাকে কি করে খেয়ে ফেলে? হচ্ছে ছোট মাছগুলাকে খেয়ে ফেলে। পুকুরে বড় মাছ যেমন হচ্ছে ছোট মাছ খেয়ে ফেলে, ঠিক সেম ভাবে মাৎসনাই যুগটা কার সময় ছিল? রাজা শশাঙ্ক। কার সময়? রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক যখন হচ্ছে মারা যায়, কি হয়? মারা যায়। শশাঙ্ক মারা যাওয়ার পরে তোমার রাজা শশাঙ্ক যে মন্ত্রী ছিল, তারপরে যারা সৈন্য ছিল, তারা কি বিদ্রোহ করতে শুরু করে। এই যে যার মন্ত্রী, তারপরে অন্যান্য যারা লোক ছিল, তারা কি করে ওই আরেকজন তাদের ছোট পদের যেমন হচ্ছে মন্ত্রীরা কি করে সৈন্যদের মারতে শুরু করে। যার কারণে এই যে বড় বড় পদের লোকেরা যে ছোট লোকেদের মারতে শুরু করে, যার কারণে এই নামটা তখন কি দিয়েছিল? মাৎসনাই। অর্থাৎ পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, রাজা শশাঙ্ক মারা যাওয়ার পরে তারই বড় বড় পদের লোকেরা ছোট ছোট সৈন্যগুলাকে কি করতো? মেরে ফেলতো, এই রাজ্যটা দখল করার জন্য। এটি হচ্ছে মূলত মাৎসনাই। আচ্ছা, তো আজকের মতো এখানে। তোমাদের যদি আরো কোনো সমস্যা থাকে তোমরা হচ্ছে এই তোমরা গ্রুপে পোস্ট করবা বা ইয়াতে পোস্ট করবা, অথবা হচ্ছে মেসেঞ্জারে আমাদেরকে জানাবা, তখন হচ্ছে আমি তোমাদের সমস্যাটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবে তোমরা সবাই। আর যে টপিক গুলো দিচ্ছি এটা তোমরা বারবার, তোমরা স্লাইডটা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, তোমরা এটা বারবার প্র্যাকটিস করবা।